আমি ওর ফোন দিয়ে আসবো। শুধু দিয়ে আসলে হবে না, তুই ওর বড় ভাই, ওকে বুঝিয়ে ভুলটা সরিয়ে দিবি, পারবি না? পারবো মা। কোলে রাখা মাথায় তিনি হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখ যা হয়েছে তাতে তোর সাথে যেমন অন্যায় হয়েছে, রাত্রিও কিন্তু তোর মতোই ভিকটিম। তুই তবুও নিজের বাড়িতেই ছিলি, রাত্রিকে কিন্তু নিজের কমফোর্ট জোন ছেড়ে আসতে হয়েছে। এখন ইপসি আর উৎপল মিলে যা করেছে তার জন্য যদি তুই মেয়েটাকে ব্লেম করিস, জিনিসটা কি ঠিক? ও কিন্তু তোকে ব্লেম দেয়নি। এখন এটা ভাব, রাত্রি যদি তোকে বলতো তোকে বিয়ে করে ওর জীবনটা শেষ হয়ে গিয়েছে, তোর কেমন লাগতো? যখন তুই ওকে মিস করছিস তখন? ইমরোজ বলল। আমি রাগের মাথায় কি বলেছি সেটা ধরেও চলে গেল। আনোয়ারা হেসে বললেন, মানুষ অভিমান কার উপরে করে জানি? যাকে সে নিজের সব থেকে আপন মনে করে। দেখ, বিয়ের পরে কতবার তোর ছোঁয়া পরস্পরের দিকে ছুঁড়েছি। কেউ মান অভিমান করে বসে থাকিসনি, কারণ তখন তোরা কেউ কাউকে আপন ভাবিসনি, কারোর উপরে ভরসা করিসনি। এখন করতে শুরু করেছিস বলেই দুজনেরই কষ্ট পাচ্ছিস। কষ্ট পাচ্ছে মা। ইমরোজের মুখে হাত বুলিয়ে বললেন, সেটা তুই এখানে বসে তো বুঝবি না বাবু, খোলাখুলি কথা বল। আরেকটা কথা, সংসার করতে গেলে যার বুঝতে পারার সাথে সাথেই তাকে সরি বলতে হয়। যদিও সরি বলে কেউ খাটো হয় না, বরং নিজের ভুলটা একসেপ্ট করতে না পারায় নিজেদের মধ্যে একটা গিল্টি ফিল আসে, তাতে নাকি পৌরুষে আঘাত লাগে। বিশ্বাস কর, এসবের কোনো ভিত্তি নেই। ইগো আর ব্যক্তিত্ব আমরা গুলিয়ে ফেলি বেশিরভাগ সময়। এটাও একটা বড় সমস্যা আমাদের। মানুষ সকলেই, ভুল সবার হয়, আবেগ সবার আছে, কষ্ট পেলে কাঁদার অধিকার, ভুল করলে সরি বলার সাহস দুই পক্ষেরই থাকতে হয়। সংসারটা দুজনের, দুজনকেই স্যাক্রিফাইস করতে জানতে হয়, দুই পক্ষ থেকেই সরি বলার প্র্যাকটিস থাকতে হয়। তাহলে দেখবি সম্পর্কটা খুব সুন্দর হয়। ইমরোজ এই জন্যই মাকে এতটা ভালোবাসে। মা ওর সবচাইতে কাছের বন্ধু। সে মৃদু হেসে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি, সেটা কি তুমি জানো? হাসলে ইমরোজকে এত সুন্দর দেখায়। তিনি মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন। তার ছেলে মেয়েকে কোনোদিন তিনি প্রথাগত নিয়মে বড় করেননি। সময়ে সময়ে শাসন করেছেন, সময়ে সময়ে নিজেদের বিবেচনার উপরে ছেড়ে দিয়েছেন, যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এই যে এবারের এত গোলমলে বিষয় তিনি চাইলে রাত্রিকে বুঝিয়ে বলে নিয়ে আসতে পারতেন। মায়া রাত্রিকে বোঝাতে যাচ্ছিলেন, কিন্তু তারা আলোচনা করে বিরত থাকতেন। দূরত্ব অনেক সময় কাছে আনে। অপর প্রান্তের মানুষটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা অনুধাবন করতে সুবিধা হয়। কাছে থেকে লড়াই করেই হয়তো আরও অনেকটা সময় কেটে যেত নিজেদেরকেই উপলব্ধি করতে। এখন দূরে থেকে এই যে মিস করছে একজন আরেকজনকে, এটাই তারা চেয়েছিলেন। নিজের ছেলেকে তো অবলোকন করেছেন, আজ রাত্রির কাছে গিয়েছিলেন ওর মনোভাব বুঝতে। দেখলেন দুই পক্ষই ঘন মেঘ, একটু ঝোড়ো বাতাসেই বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। যেটুকু বোঝানো প্রয়োজন বুঝিয়েছেন, এখন দেখা যাক কি হয়। ইপ্সিতা আর উৎপলকে নিয়েও 2 মাস সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম কথা, তারা বড় একটা ভুল করেছে, এটা তাদের বোঝাতে হবে। বাকিটা সময়ে ঠিক হয়ে যাবে। ইমরোজের মনে যেটুকু সংকোচ ছিল, মায়ের কথায় তা কেটে গেছে। রাত্রিকে যে ভালোবেসে ফেলেছে এটা আগেই বুঝতে পেরেছে। ক্ষমা সে চাইতে পারবে নিঃসংকোচ চিত্তে, কিন্তু ভালোবাসার কথা জানাতে সময় লাগবে। আগে নিজের সাথে যুক্ত হবে। সে ক্লাসে গুছিয়ে লেকচার দিতে পারে, কিন্তু নিজের একান্ত অনুভূতি প্রকাশে সে বরাবরই অজ্ঞ। দেখা যাবে ভালোবাসার কথা বলতে গিয়ে এমন কিছু বলে ফেলবে, পরে সব গুবলেট পেকে যাবে। না, এই রিস্ক নেওয়া যায় না। আগে বরং নিজেকে প্রস্তুত করে নেওয়া যাক। তবে রাত্রিকে ফিরিয়ে আনতে হবে আগে। শনিবার সন্ধ্যার পরে সে রাত্রিদের বাসায় গেল। রাত্রি তখন বাইরে। মায়া ওকে যত্ন করে বসালো। হাবিব সাহেব টেলিভিশনে খবর দেখছিলেন, আবার পত্রিকাও পড়ছিলেন একসাথে। পত্রিকা থেকে চোখ তুলে তিনি বললেন, কেমন আছো বাবা? জি, ভালো। আপনি কেমন আছেন? মায়া এলেন চা নিয়ে। তিনি ফোরন কেটে বললেন, ডাবল নিউজের ডোজ দিলে সে ভালোই থাকে। নাও, চা নাও, যা ঠান্ডা পড়েছে এবার। তোমার দেয়া চিনি ছাড়া চা খেয়ে ভালো থাকার উপায় আছে? নিজেকে নিজেরও ভালো রাখার উপায় বের করে নিতে হয়।
এই কথাটা শরীরে সুগার বাড়ানোর আগে মনে ছিল না? ইমরোজ উত্তর দিল না, মৃদু হাসল শুধু। তাদের খুনসুটির মধ্যে এসে ঢুকে কি বলবে? পরে দেখা যাবে অপরপক্ষ নাখোশ হয়ে বসে আছে। এই মুহূর্তে এই দুজনের সাপোর্টই ওর জন্য জরুরি। মধ্যপন্থা অবলম্বন করা ভালো, তাই নীরবতা পালন করা শ্রেয়। চা শেষ করতে করতে শ্বশুরের সাথে ইমরোজের দেশ বিদেশে সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হলো। কিছুক্ষণ পরে পায়েস নিয়ে এলেন মায়া। ঘন দুধের পায়েস খাবার মাঝপথে রাত্রি চলে এলো। উৎপল তখনও বাইরে। ইমরোজকে দেখে ওর পা থমকে গেল। আপনি? এটা কি ধরনের প্রশ্ন হলো? যা রুমে যা, ফ্রেশ হ। তুমিও পায়েস শেষ করে ভিতরে যাও বাবা। মায়া ওদের দুজনকে একসাথে কথা বলার সুযোগ করে দিতে চাইছেন দ্রুত। হাবিব সাহেব বললেন। তা বাবা, এই যে ইন্টারন্যাশনাল ইকোনমি, মায়া কঠিন চোখে তাকিয়ে কিছু একটা ইশারা দিতেই তিনি বললেন। পরে কখন আমরা সার্বিক আলোচনা করব ক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তোমার আলোচনা অনুষ্ঠানের উপরেই তো বিশ্বের সব সেক্টরের ভবিষ্যৎ নির্ভর করছে। তুমি তো পৃথিবীতে কি চলছে কিছুই জানো না। পৃথিবীর একজন সচেতন নাগরিক হিসেবে নিজের মতামত থাকবে না? যত ইচ্ছা মতামত দাও, আমার সমস্যা নেই। কিন্তু ঘর নিয়ে যে এত উদাসীন, সে বিশ্ব নিয়ে কি চিন্তা করে আমার জানা হয়ে গেছে। তাদের কথায় যুদ্ধের মাঝে ইমরোজ ইতস্তত করছিল দেখে মায়া বললেন। যাও বাবা, ভেতরে যাও। ইমরোজ উঠে রাত্রির ঘরের দরজায় দাঁড়িয়ে নক করলো। রাত্রি বলল, আসুন, দরজা খোলা আছে। ইমরোজ ভেতরে এলো। রাত্রি উঠে ওর মুখোমুখি দাঁড়ালো। বলুন, যা বলতে চান। রাত্রি, আমি সেদিন তোমাকে যা বলেছি সেটা একদমই ঠিক হয়নি। আমি কিছু ভেবে বলিনি। ইপসিকে আমি কেমন করে টেক কেয়ার করি এটা তো তুমি শুরু থেকে জানো। আমি আসলে ভীষণ ধাক্কা খেয়েছিলাম। তারপর ওদের প্ল্যান জেনে রাগ হয়েছিল ভীষণ। রাগের মাথায় কেউ বকেছিলাম। তুমি মাঝে এসে কথা বলছিলে বলে ওভাবে বলে ফেলেছিলাম। ইন্টেনশনালি তোমাকে কষ্ট দিতে চাইনি। সরি। আপনাকে মা সরি বলার জন্য বুঝিয়েছে, তাই না? হ্যাঁ, কাল মা বলল। এটুকু শুনে রাত্রির মুখে মেঘের ছায়া নেমে এলো। তাই এতদিন পরে সরি বলতে চলে এলেন, তাই না? তুমি ফিরে চলো রাত্রি। যেদিন আপনি নিজে নিতে আসবেন সেদিন যাব, তার আগে নয়। ইমরোজ বলতে পারলো না সে নিজের গরজে ওকে নিতে এসেছে। খুব কষ্ট হলো ওর। রাত্রের ইঙ্গিতটা ধরতে পারলো না। ফিরবে না তাহলে? আপনার প্রশ্নের উত্তর আগিয়ে দিয়েছি। ইমরোজ আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঝড়ের বেগে বেরিয়ে গেল। শুধু রাত্রির ঘর থেকে নয়, বাড়ি থেকেই। মায়া রান্নাঘরে ছিলেন। দরজা খোলার শব্দে যতক্ষণে এই পর্যন্ত এলেন ততক্ষণে ইমরোজ চলে গেছে। তিনি জামাইয়ের আপ্যায়নের জন্য রান্না করেছিলেন। রাত্রিকে এসে জিজ্ঞেস করলেন, ইমরোজ কোথায় গেল? আমি কি করে বলবো মা? উনি কি আমাকে বলে গেছেন? যা খুশি কর তোরা, ছেলেটা এভাবে না খেয়ে বেরিয়ে গেল। মায়া রাত্রির মুখের দিকে তাকালেন। এবার মেয়ের মুখ দেখে মুহূর্তের জন্য থমকে গেলেন। এইমাত্র যেন কোনো প্রবল ঝড় রাত্রির ওপর দিয়ে বয়ে গেছে। তিনি রাত্রির হাত ধরে বললেন, এত কষ্টই পাবি, তাহলে ধরে রাখলি না কেন? পুরোটা একতরফা মা, আমি কেন আটকাতে যাব? রাত্রির ঝাপসা চোখ তার নজর এড়ায়নি। তার মেয়েটা বড্ড শক্ত ধাঁচের, সহজেই ভাঙা যায় না। এখন ভেঙে পড়েছে ভেতর থেকে, তবুও টলতে চাইছে না। তিনি সস্নেহে বললেন, এক তরফা কি না? তুই কিভাবে জানিস? খোলাখুলি কথা বলেছিস? রাত্রি উত্তর দিল না। সে তো ইঙ্গিত দিল, বলতে পারতো না যে নিজের জন্য ওকে চাই। সেজন্যই ফেরাতে এসেছিল। কেন বুঝলো না? কেন বলবে? সে না ফেললেই তো ইমরোজ ভালো থাকে, স্বাধীনতা অক্ষত থাকে। কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে তিনি বললেন, রাত্রি শোন, সব মানুষ একরকম হয় না, সবাই সব প্রকাশ করতে পারে না। তোর উচিত ছিল ওকে নিজেকে প্রকাশ করার সুযোগ করে দেওয়া। যাই হোক, যথেষ্ট বড় হয়েছিস, সব বুঝিস। এই যে তোর চোখে জল, এটা ওকে দেখতে দিলেও হয়তো বুঝতো, নিজেকে প্রকাশ করতে পারতো। ভেবে দেখিস। ইমরোজ রাত্রিদের বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে উদ্দেশ্যহীন চক্কর দিল শহরের বিভিন্ন অলিগলিতে। স্থিরতা এলো না মনে। ঠান্ডা জাঁকিয়ে বসেছে এবার। হাড় হিম ঠান্ডায় গায়ে কাঁপন ধরে যাচ্ছে। তবু ঘরে ফিরল না।
ওই শূন্য ঘরে ফিরতে ওর ভালো লাগে না এখন আর। এটা কেন মেয়েটা বোঝে না। রাত্রি বসেছিল নিজের ঘরে। হাবিব সাহেব এসে বললেন, এভাবে গুম হয়ে বসে আছিস কেন মা? এমনি বাবা, তুমি বসো না। হাবিব সাহেব বসে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। মেয়েকে তিনি বোধহয় একটু হলেও বেশি ভালোবাসেন। রাত্রি ভীষণ বাবা নেওয়াটা ছিল ছোটবেলায়। ওইটুকু বয়স থেকে তার সমস্ত খেয়াল রাখত। কাছে কাছে থেকেছে বলেই হয়তো। তোর মন খারাপ? না তো। তোকে একটা কথা বলি, দেখ, তোর মায়ের সাথে আমরা ঝগড়া দেখেছিস তো সব সময়। তোর একবারও কখনো মনে হয়েছে আমাদের মধ্যে মনের টান নেই? মা একটা কথা বলতেন, একটা খুব প্রচলিত উদাহরণ দিতেন, দুটো হাড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি হবেই, তাই বলে লোকে বাসনপত্র ছড়ে ফেলে দেয়। দাম্পত্য হচ্ছে তেমনই, তোরা এত বেশি প্রকাশ্য পরস্পরের কাছে, তাই একটু খটমাট লাগেই। পরিস্থিতির জন্য অনেক কথা মুখ থেকে বেরিয়ে যায়, যার সত্যিকারের ভিত্তি নেই। পরে কেউ অনুশোচনা হয়। কেউ যদি নিজের ভুল বুঝতে পারে, দুঃখ প্রকাশ করে, তাকে একবার সুযোগ দিতে হয়। আমি কিন্তু এটা বলছি না যে অসম্মান মেনে নিতে, শুধু পরিস্থিতি বিবেচনা করতে বলেছি, বাকিটা তোর মর্জি। রাত্রি বাবার কাঁধে মাথা রাখল। বাবা, তুমি ওষুধ খেয়েছো? তোর মা সব ভুললেও এটা কখনো হলে না। হেসে বললেন তিনি। রাত্রি মৃদু হেসে বলল, মাকে খুব ভালোবাসো, তাই না বাবা? তা তো বাসি, নইলে তো তোর এলাম কি করে? আচ্ছা বাবা, তোমাদের প্রায় 32 বছরের সংসার, এখনো এভাবে ভালোবাসা যায়? কখনো একঘেয়েমি আসে না? ভালোবাসলে বরং মনে হয় শুধুই 32 বছর কেন, আরো কয়েক গুণ সময়ও অল্প মনে হয়। একদিন বুঝতে পারবি, সেদিন বুঝবি, সেদিন তোরও এটাই মনে হবে। রাত্রি সহসা আনমনা হয়ে গেল। ইমরোজের সাথে তার এমন একটা সংসার কখনো হবে? সে ঠিক করলো, ইমরোজ যদি আরেকবার আসে, সে নিশ্চিত হবে একই অনুভূতি ওই প্রান্তেও আছে কিনা। যদি থাকে তবে আর ফেরাবে না। ইমরোজ রাতে বাসায় ফিরল 12টার আগে আগে। গায়ে ধুমজ্বর, ঠান্ডা লেগে একাকার। ঠান্ডা থাত আছে ইমরোজের। শীতের সময় তা প্রকট হয়। কোথায় ছিলি ইমু? আনোয়ারা অস্থির হয়ে উঠলেন। ইমরোজ আর ইপসিতার কিছু হলে তার সমস্ত স্থিরতা টলে যায়। ইপসিতাকে সাথে নিয়ে কোনো মতে খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। কয়েকদিন আগেই জ্বর থেকে উঠল, আবার জ্বর। খুব ভালো লক্ষণ নয়। তিনি বালতিতে পানি আনতে গেলেন। ইপসিতা পাশে বসেছিল। ইমরোজ কী কে যেন বিড়বিড় করেছিল। সব বুঝতে পারছিল না, মাথা ম্যাসেজ করে দিচ্ছিল। ইমরোজ রাত্রি ফিরেছে কিনা এমন কিছু বলছিল বলে মনে হলো। ইপসিতার মোবাইল গতকাল রাতেই এক গাদা উপদেশ শুনিয়ে ফেরত দিয়েছিল ইমরোজ। সে রাত্রিকে কল দিয়ে ইমরোজের অবস্থার কথা জানালো। ইপসিতার কল পাওয়ার পরেই রাত্রি ভীষণ চিন্তিত হয়ে উঠল। কক্সবাজারের কথা মনে পড়ল। এই লোকটা ভীষণ খারাপ, অন্যের ওপরে রেগে নিজেকে কষ্ট দিতে ওস্তাদ। এত কষ্ট যদি পেয়েছে, কষ্টে এত অলিগলি ঘোরা সহজ মনে হয়েছে, ওকে ফিরিয়ে নিতে নিজের মনের কথা বলার চাইতে সুস্থ হোক এবার শুধু। সে মনের কথা টেনে বের করবে, এসব সে একেবারে সহ্য করবে না। কিন্তু মনকে প্রবোধ দিতে পারছে না কিছুতেই। মনে হচ্ছে ইমরোজের এই দুর্ভোগের জন্য কোথাও না কোথাও সে দায়ী। রাত্রি পুরনো জামাও পরিবর্তন করল না। কোনো মতে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে মায়ের ঘরের দরজায় কড়া নাড়ল। মায়া হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছেন। মা, আমার ওই বাসে যেতে হবে, ইমরোজ নাকি খুব অসুস্থ। অসুস্থ? এই না সন্ধ্যায় সুস্থ মানুষ এলো, কি হয়েছে? অনেক জ্বর, সেই দিনই জ্বর থেকে উঠলো, আমাকে যেতে হবে মা। ততক্ষণে উৎপল বেরিয়ে এসেছে। রাত 12টার বেশি বাজে এখন। তুমি চলো তাহলে আমার সাথে, যাবে? মায়া বললেন। সাবধানে যা। মেয়েকে বাধা দিলেন না। সাথে যেহেতু উৎপল যাচ্ছে, রাত্রি এসে সরাসরি ওদের ঘরে এলো। আনোয়ারা মাথায় পানি ঢালছিলেন, ইপসিতা পাশে বসেছিল। প্রায় আধা ঘন্টা পরে রাত্রি বলল, মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। আনোয়ারা বললেন, আচ্ছা তুই দেখ তাহলে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। আনোয়ারা বেরিয়ে গেলে ইপসিতাকেও বলল, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, যাও ঘুমিয়ে পড়ো। ইপসিতারও মনে হলো দুজন থাকুক, তাই সে চলে গেল। যাবার আগে বলল, কোনো সমস্যা হলে ডেকো ভাবি।
উৎপল ওকে দিয়েই চলে গেছে, থাকতে রাজি হয়নি। ওকে আর ইপসিতাকে নিয়ে কোনো ভুল বোঝাবুঝি আবার হোক সে চায় না। রাত্রি ইমরোজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পরে ইমরোজ রাত্রির হাতের ওপরে হাত রাখল, অস্পষ্ট স্বরে বলল। রাত্রি, চোখ এখনও নিমিলিত, স্পর্শেই চিনে ফেলল। হুম। ইমরোজ ঘোরগ্রস্ত গলায় বিড়বিড় করে বলে চলেছে। স্বপ্ন দেখছি বোধহয়। যদি স্বপ্ন হয়, আমি চাই না আমার ঘুমটা না ভাঙুক। অসুখ থাকুক সবসময়, অসুখ হলেই কেবল তুমি এভাবে পাশে থাকো। তবু রাত্রি স্পষ্ট বুঝতে পারল কথাগুলো। ওর চোখ থেকে এক ফোঁটা অশ্রুবিন্দু ইমরোজের কপালে পড়তেই ঝট করে চোখ তুলে তাকালো ইমরোজ। চোখ দুটো টকটকে লাল, মুখ মলিন, তবুও যেন একটা বিচিত্র হাসি ফুটে আছে সুন্দর মুখটায়। রাত্রি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে। ইমরোজ চোখ খুলে ভূত দেখার মতো চমকে উঠল শিওরের কাছে বসে থাকা রাত্রিকে দেখে। মুহূর্তকাল লাগলো রাত্রির অস্তিত্ব আবিষ্কার করতে। সমগ্র পৃথিবী যেন নিমেষেই বিস্তৃত হয়ে গেল ওর সমস্ত চেতনা থেকে। সে জ্বরক্লিষ্ট চোখেই নিষ্পলক তাকিয়ে রইল। এও সম্ভব? নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছে করল। যে মেয়ে কিছুক্ষণ আগেই ফিরে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সে এখন ওর ঘরে, ওর এত কাছেই বসে আছে, ওর কপাল ছুঁয়ে দিচ্ছে পরম যত্নে। এটা বিশ্বাস করা কম দুষ্কর নয়। নিজের উপরে এই অত্যাচার করার খুব দরকার ছিল। এবার বিশ্বাস হলো এটা রাত্রি। একজন অসুস্থ মানুষের কাছে কেমন জবাবদিহিতা চাইছে। নিষ্ঠুর একটা মেয়ে, কেন জানে না? প্রবল অভিমান উতলে উঠল ইমরোজের হৃদয় সমুদ্রে। কেন এসছো? দয়া দেখাতে? রাত্রি চোখে মুখে হতাশা ফুটে উঠল। দয়া দেখাতে বুঝি কেউ এই রাত দুপুরে ছুটে আসে? তখন বলেছিলে ফিরবে না। অভিমান জড়ানো গলা ইমরোজের। আমি আসায় তোমার প্রবলেম হলো বুঝি? ইমরোজের কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলল রাত্রি। ইমরোজ ডান হাতটা তুলে ওর কপালে রাখা রাত্রির হাতটা আলতো করে স্পর্শ করলো। এরপর ওর মুখের অভিব্যক্তি বুঝতে চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। এই মেয়েকে বোঝা সহজ কর্ম নয়। এখন অসুস্থতায় কাউকে পড়তে চাওয়া ভীষণ ক্লান্তিকর বলে মনে হলো। আমি চাইছিলাম তুমি ফিরে আসো। তোমার সমস্যা ছিল আসতে, প্রবলেম থাকা সত্ত্বেও কেন এলে? অভিমানী ইমরোজ শুনতে চাইছে রাত্রি ওর সাথে জীবনের বাকি পথ চলার জন্য ফিরে এসেছে, কিন্তু তেমন কিছুই বলছে না। অযথা ওর প্রশ্নের বিপরীত পাল্টা প্রশ্ন করে যাচ্ছে। ইমরোজ শিক্ষক মানুষ, প্রশ্ন করে উত্তর পেয়ে অভ্যস্ত। এতে বিরক্ত হলো মনে মনে। ইমরোজ, আমি কখনো আমার মনকে ইগনোর করে কাউকে খুশি করার চেষ্টা করতে পারি না। আমার মন আজ এখানে আসতে সায় দিয়েছে, তাই চলে এসেছি। এখন এত কথা বলো না তো, চুপচাপ ঘুমাতে চেষ্টা করো। প্রথমবার খেয়াল না করলেও এবার সে উপলব্ধি করলো রাত্রি ওকে তুমি বলে সম্বোধন করছে। জ্বর আর রাতের অভিমানী শহর ভ্রমণে ওর শরীর মন দুটোই বিক্ষিপ্ত হয়ে আছে। রাত্রির কথার পুরো মানেটা সে ধরতে পারল না। আকারে ইঙ্গিতে কথাবার্তা বুঝতে সবসময় সে অপারগ। কেউ ওর সামনে ঘুরিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেও সে ধরতে পারে না। অনেকক্ষণ পরে যখন বুঝতে পারে, তখন আসলে পাল্টা উত্তর দেবার মতো পরিস্থিতি থাকে না। সে সবসময় সরাসরি কথা বলে। এখন বুঝতে চেষ্টাও করলো না। তবে রাত্রির মুখে তুমি শুনতে বড্ড ভালো লাগলো। হঠাৎ করে কথাটার আংশিক অর্থ ধরতে পারল। রাত্রি নিজের মনের কথা শুনে ফিরে এসেছে, ওর জন্য ফিরে এসেছে এটা যদি বলতো তবুও কেন যেন ভালো লাগলো। রাত্রি এবার বলল, অনেক সদ্বোধের খেলা হলো, এবার এটা শেষ হোক না হয়। সৎবোধের খেলা শেষ হবার পরে কি হবে? বন্ধুত্ব, অবশ্যই, তোমার আপত্তি না থাকলে। ইমরোজ অবসন্ন চোখে আরেকবার স্ত্রীর দিকে তাকালো। বুঝতে চেষ্টা করলো রাত্রির মনে আবার কোনো দুষ্ট বুদ্ধি উকিঝুঁকি দিচ্ছে কিনা। না, আগের মতো যুদ্ধংদেহী মুখায়বক নয়, বরং অত্যন্ত মায়া নিয়ে ব্যথাতুর আপন মানুষের দিকে কেউ যেভাবে তাকায় তেমন দৃষ্টি। রাত্রির অভিব্যক্তিতে এই দৃষ্টি সে আগে কখনো দেখেনি। চেনা রাত্রির অচেনা মুখ দেখতে ওর ভালো লাগছে। অবচেতনে সে বলল, আপত্তি কেন থাকবে? আমি তোমার স্টুডেন্ট নই, এত প্রশ্ন করছো কেন? উত্তর চাই আমার। এবারের বলায় কাঠিন্য থাকলেও সেটুকু ছাপিয়ে গেল মায়ার আড়ালে। তোমার সাথে বন্ধুত্ব হলে আমারও ভালো লাগবে। এবার সুবোধ ছেলের মতো ঘুমানোর চেষ্টা করো দেখি।
এখন সেটা জরুরি। ইমরোজ চোখ বন্ধ করলো না সহসা। রাত্রি বলল, মা কত চিন্তা করেন তুমি জানো। এভাবে রাগ করে এমন কিছু করা ঠিক নয়, যাতে তোমার সাথে সাথে তারও কষ্ট হয়। তুমি কলেজের লেকচারার হয়েও কিচ্ছু বোঝো না। তোমার চেয়ে স্কুলে পড়া বাচ্চাদেরও মাথা ভালো। রাত্রির কথার মধ্যে বোঝাতে চেষ্টা করলো এই রকচটা গাধাটার জন্য ফিরে এসেছে, অথচ কিছুই বুঝতো না। বন্ধুত্বে তিনি খুশি কেন সে বলতে পারলো না। বন্ধুত্ব তো চাই, তবে বন্ধুত্বের সাথে সাথে তোমাকেও চাই। এটা এর মুখ থেকে বের করতে কত অপেক্ষা করতে হয় কে জানে। ওদিকে তার মুখে আবারও অভিমানের ছাপ পড়েছে। আমি মাথা খারাপ মানুষ, তাহলে বন্ধুত্ব করলে কেন? রাত্রি এবার বিরক্ত হতে হতেও হেসে ফেলল। ওর চুল এলোমেলো করে দিয়ে বলল, সাধে বলিনি আগে সুস্থ হন আপনি, তারপর আপনাকে পড়ার বইয়ের বাহিরও অ আ ক খ থেকে শুরু করে ব্যাকরণ পর্যন্ত শিখিয়ে দিতে হবে। বন্ধুত্ব করে আবার আক্রমণাত্মক হচ্ছে তুমি। রাত্রি নিজের মুখটা কিঞ্চিত নামিয়ে আনলো, এরপর ফিসফিস করে বলল, তোমাকে ভীষণ ইনোসেন্ট দেখাচ্ছে এখন। আমাদের পাশের বাসার এক কিউট বাচ্চা আছে, রাখলে ওরকম লাগে তোমাকে। বলে ইমরোজের নাক টেনে দিল রাত্রি। এরপর সিরিয়াস ভঙ্গিতে বলল, তোমার আজকের কাণ্ডে রাগ হয়েছে আমার। এমন কাজ আর কখনো করবে না। এখন অসুস্থ হয়ে পড়ে আছো, এটা ছেলে মানুষই নয়। কি লাভ হয়েছে তাতে? ইমরোজ অবচেতনেই বলে ফেলল। লোকসান কিছু হয়নি। এরপর মনে মনে বলল, এই যে তুমি আমার পাশে আছো, আমার শূন্যতা নেমে আসা ঘর পূর্ণ করেছো, এটা তো লাভই। রাত্রি দেখলো ইমরোজের জ্বর আবার বাড়ছে, কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছে। সে উঠে নরম কাপড় ভিজিয়ে এনে ওর মাথায় দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ইমরোজ ঘুমিয়ে পড়ল। রাত্রি পাশে বসে রইল ঘুমন্ত ইমরোজের দিকে তাকিয়ে। হঠাৎ করে উপলব্ধি করলো সে ডুবে যাচ্ছে অতলান্তিক সমুদ্রে, যে সমুদ্রবর্তী ভালোবাসার জলে। অন্য আরেক সমুদ্রের জল এসে এই জলে মিশে যাচ্ছে, তৈরি হচ্ছে ভালোবাসার মহাসমুদ্র। আনোয়ারা রাত্রির বাসার সবাইকে দাওয়াত দিয়েছেন আজ। উৎপল আর ইফসিতার ব্যাপারটা ঝুলে আছে, সেটার একটা সমাধান প্রয়োজন। তিনি মায়ার সাথে কথা বলে একমত হয়েছেন। সবাই একসাথে বসে এটা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা প্রয়োজন। একসাথে আলোচনা করলে অনেক বড় সমস্যাও সহজ হয়ে যায়। ইমরোজ এখন সুস্থ। আজ শুক্রবার, সবাই বাসায়। রাত্রেও হাতে হাতে আনোয়ারাকে সাহায্য করছিল। ইফসিতা আর ইমরোজও এসেছে। সবাই মিলে রান্না করেছে। রান্নাটা পারিবারিক বৈঠকখানায় আড্ডা ক্ষেত্র হয়ে উঠেছে। রাত্রি লক্ষ্য করলো ইমরোজ রান্নায় ভীষণ পারদর্শী। সে তুলনায় ইফসিতার অবস্থা ওর মতোই আনাড়ি। ইফসিতা ছুতো খুঁজছে চম্পট দেবার, মায়ের জন্য পারছে না। নাচতে নাচতে বিয়ে করতে এত বড় প্ল্যান করলি, এখন ফাঁকিবাজি পায়তারা করলে হবে? আনোয়ারা মেয়েকে বেশ শাসনের সুরে বললেন কথাটা। ইফসিতার মলিন মুখের দিকে তাকিয়ে ইমরোজ বললেন, মা থাক না, ও ছোট মানুষ। ছোট মানুষ বলেই একবার রাত্রির দিকে তাকালো, এরপর সংশোধন করার জন্য বলল, মানে আগে কখনো সেভাবে করেনি তো, এখন এইভাবে? আনোয়ারা বললেন, ইমু, তুই ওকে আশকারা দিয়েছিস সব সময়। ওর কাজগুলো তুই করে ওকে ঘরের কাজ শিখতে দিসনি। কিছু নিত্য নৈমিত্তিক কাজ সবার শেখা উচিত, এতে অন্যের উপরে নির্ভর করতে হয় না, বুঝলি? আনোয়ারাকে রাত্রি সবসময়ই ভালো লাগে। আজ আবারও সেই ভালো লাগা বাড়ল। রাত্রি এক্সপার্ট না হলেও টুকিটাকি কাজ চালানোর মতো রান্না জানে, তবে ওকে সব কেটে ধুয়ে তৈরি করে দিতে হয়। এখানে আনোয়ারার সাথে থাকতে থাকতে অল্প স্বল্প উন্নতি হচ্ছে রান্নায়। রান্না প্রায় শেষের দিকে, তখনই কলিং বেল বেজে উঠল। রাত্রি শ্বশুরবাড়ির দাওয়াত শুনে উৎপল খানিকক্ষণ কাঁচুমাচু করছিল। ওই বাড়ি যেতে এখনও অস্বস্তি হয় খুব। মায়া ধমক দিয়ে বললেন, ঢং করিস না, তোর এই বোধ আগে থাকলে ভালো হতো। রেডি হয়ে আয়। উপায়ন্তর না দেখে তৈরি হলো উৎপল। কাল মা যখন আনোয়ারার সাথে কথা বলেছেন, তখন সে কিছুটা শুনে মনে হয়েছে আজ ওদের বিচার বসবে। রকম সরম দেখে মনে হচ্ছে আসামিকে ধরে বেঁধে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে রায় শোনার জন্য। এই জন্যই যেতে চাইছিল না। আশঙ্কা হচ্ছে সবাই কি সিদ্ধান্ত নেবে না ভেবে। এখন মনে হচ্ছে যাওয়াই ভালো। যদি ওদের আলাদা হয়ে যাওয়ার ফয়সলা দেয় সকলে মিলে, ইফসিতা একা সামলাতে পারবে না, ওকে থাকতে হবে। দুজনে যেহেতু দায়ী, ইফসিতাকে একা একা এমন রুদ্ধশ্বাস পরিস্থিতিতে সে ঠেলে দিতে পারে না।
সবাই বসার ঘরে এসে বসলো। খোঁজ গল্প হলো বেশ কিছুক্ষণ। এরপর খাওয়ার পর্ব শেষ হতেই সবাই আবারও আগের জায়গায় এসে বসলো। এবার পরিস্থিতি মুহূর্তেই গুমোট হয়ে উঠল। রাত্রি উৎপল আর ইমরোজের সাথে বসেছে, ইপসিতা মায়ের সাথে। অন্যদিকে মায়া আর হাবিব সাহেব। প্রথম কথাটা বললেন মায়া। আপা, আমরা আজকে যে জন্য একত্রিত হয়েছি সেটা আপনি শুরু করেন। আনোয়ারা বললেন। ইপসিতা আর উৎপল যদি প্রথমেই আমাদের সব খুলে বলতো তাহলে মাঝে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা হতো না। হয়তো এতদিনে ওদের বিয়েটাও আমরা করিয়ে দিতাম। কিন্তু ওরা দুইজনই খুব অপরিপক্ক আচরণ করছে, যেটার ফল অনেক খারাপও হতে পারতো। সেদিকেই যাচ্ছিল। রাত্রি আর ইমরোজ যদি কখনো অ্যাডজাস্ট না করতে পারতো, কখন ওরা অ্যাডজাস্ট করতে স্ট্রাগলই করেছে। এখন ভাই সাহেব আর আপা, আপনি কি সিদ্ধান্ত নেবেন ওদের জন্য? হাবিব সাহেব বললেন। যা হয়েছে তা তো আর বদলানো যাবে না, একটা সহজ সমাধান হয় ভালো মনে করি। এবার মায়া বললেন। সহজ সমাধানের সাথে ওদের এটাও বোঝা উচিত যে বিয়েটা কোনো ছেলে খেলা না, এতে অনেকগুলো মানুষ জড়িত থাকে। সমাধানের সাথে সাথে ওদের উপলব্ধি হওয়াটাও জরুরি। এবার আনোয়ারা উৎপল আর ইপসিতার দিকে তাকিয়ে বললেন। তোমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হলো। কিছু বলতে চাও উৎপল? তুই ইপসিতা? দুটোতে মুখ চাওয়াচাই করলো। এরপর উৎপল নিজেকে প্রস্তুত করে নিয়ে নিজেদের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি আরেকবার ব্যাখ্যা করলো। এরপর বলল। আমরা বুঝতে পেরেছি আমরা যা করেছি সেটা ভুল, তবুও আমরা একজন আরেকজনকে ভালোবাসি। উপলব্ধি করানোর জন্য যে কোনো শাস্তি দিতে পারেন, শুধু ইপসির মানে ইপসিতার থেকে আমার আলাদা করবেন না প্লিজ। ইপসিতা মাথা নিচু করে বসে থাকলো, শ্রবণ শক্তি সজাগ। সেও এবার নিচু গলায় বলল। আমারও এটাই মত। আনোয়ারা রাত্রি আর ইমরোজের দিকে তাকিয়ে বলল। তোদের কি মতামত? তিনি হাই স্কুলের শিক্ষক ছিলেন, প্রচুর নালিশ আসতো তার কাছে। সেসব সংবেদনশীলতার সাথে তাকে বিচার করতে হতো, তাই এই বিষয়ে তিনি পারদর্শী। দুজনেই সমস্যায় বলল। তোমরা যা ডিসিশন নাও। আনোয়ারা, মায়া আর হাবিব সাহেব কিছুক্ষণ আলাপ করলেন। এরপর আনোয়ারা বললেন। ইপসিতা আর উৎপলের বিয়েটা হবে, তবে এখন নয়। ওরা অস্থির চিত্তের মানুষ। ইপসিতার মাস্টার্সের ক্লাস শুরু হবে সামনেই, সেটা শেষ হোক। ওরা দুজনেই নিজেরা আরেকটু রেসপন্সিবল হয়ে উঠুক। ইপসিতার মাস্টার শেষ হলেই ওদের বিয়ে হবে। ইপসিতা আর উৎপলের একই সাথে স্বস্তি এবং আশাভঙ্গ হলো। স্বস্তি হলো এই ভেবে যে ওদের আলাদা হতে হবে না। আশাভঙ্গের কারণ হলো ওরা ভেবেছিল এবার বিয়েটা হবে, একসাথে থাকতে পারবে। লুকিয়ে দেখা আর ফোনে কথা বলার পালা শেষ হবে এবার। কিন্তু এখন সেই 1-1.5 বছরের অপেক্ষা। ওদের মনোভাব বুঝে মায়া বললেন। বিয়ে মানে শুধু দুজন মানুষ এক ছাদের নিচে থাকা নয়, দায়িত্ব নিয়ে জানতে হয়, পারপার্শ্বিকতা অনুযায়ী মানিয়ে নিতে জানতে হয়, বোঝাপড়া থাকতে হয়, যথেষ্ট পরিপক্কতার প্রয়োজন হয়। বয়স না হলেও চিন্তা ভাবনায় এখনো দুজনে যথেষ্ট অপরিপক্ক। এই সময়টুকু নিজেদের চিন্তা শক্তি বাড়াতে কাজে লাগাক। মায়া দেখেছেন উৎপলের জন্য রাত্রিকে খুব খারাপ একটা সিচুয়েশনের মুখোমুখি হতে হয়েছে। শোভার ভাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অনেক ফলোয়ার। সে বিবাহ.com নিয়ে 1 সপ্তাহ আগে তাদের প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন তুলে স্ট্যাটাস দিয়েছে তার অনেক ফলোয়ার সমৃদ্ধি পেজ থেকে। এটা বলেছে রাত্রি স্বজনপ্রীতি করে, এতে ওর রেপুটেশনে প্রভাব পড়েছে। কী করে সামলায় সেটা নিয়ে ভেবেই তিনি চিন্তিত। আনোয়ারা হেসে বললেন। ঠিক, তবে এই সিদ্ধান্তই চূড়ান্ত। শোভার ভাইয়ের পোস্টের জন্য খানিকটা প্রভাব পড়লেও বিবাহ.com-এর ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হওয়ায় যতটা ক্ষতির আশঙ্কা করা হয়েছিল ততটা এখনো অবধি হয়নি বলেই মনে হচ্ছে। যেটুকু হয়েছে সেটুকু আবারও পরিশ্রম আর একাগ্রতা দিয়ে সে পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে মনে হচ্ছে। ইমরোজ দেখছে মেয়েটা আরও ব্যস্ত হয়ে পড়েছে, কাজের প্রতি এতটা ডেডিকেটেড, নিজেকে নিংড়ে পরিশ্রম করার বিন্দুমাত্র ক্লান্তি ওর মধ্যে নেই। এই জিনিসটা ওর ভীষণ ভালো লাগে। ইমরোজ উপলব্ধি করতে পারে রাত্রির অনুভূতিটা, নানা কাজে সেটা বোঝা যায়। সে অপেক্ষা করছে রাত্রি কবে নিজের অনুভূতি প্রকাশ করবে। শনিবার সকালে রাত্রি ওকে ঘুম থেকে ডেকে তুলল। ওঠো ওঠো, কেন? এটা নাও। একটা ভাঁজ করা কাগজ ওর দিকে এগিয়ে দিয়ে রাত্রি বেরিয়ে গেল। ইমরোজ কাগজটা হাতে নিয়ে ভীষণ খুশি হয়ে গেল। এতে নিশ্চয়ই ওর মনের কথা লেখা আছে, নইলে এভাবে কাগজ দেওয়ার তো কথা না।
সে ভীষণ উৎসাহ নিয়ে কাগজটা খুলল। মৃদু হেসে পড়তে শুরু করতেই ধাক্কা খেল। আলু 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, নিচে আরও সবজির নাম, বাজারের লিস্ট। এমন গুছিয়ে বাজারের লিস্ট কে দেয়? নিজেকে ভীষণ বোকা বোকা মনে হলো। বইয়ের প্রেমে পড়ে ওর মাথা কি এতটাই খারাপ হয়ে গেল যে শেষ পর্যন্ত কিনা বাজারের লিস্টকে প্রেমের চিরকুট ভেবে নিয়েছে? কপাল চাপড়াতে ইচ্ছে করলো ওর। এই সপ্তাহে ঈপ্সিতার জন্মদিন বলে ইমরোজ শপিং মলে এসেছে উপহার কিনতে। ভেবেছিল রাত্রিকে বলবে সাথে আসতে, পরে মনে হলো ওর জন্য একটা উপহার কিনবে। উপহার দেবার সময় নিজের অনুভূতির কথা জানাতে সহজ হবে। ঈপ্সিতার জন্য সালোয়ার কামিজ আর একটা ঘড়ি নিয়ে শাড়ি দেখছিল। একটা শাড়ি মায়ের জন্য পছন্দ হলো। এরপর ঘুরতে ঘুরতে লাল রঙের একটা শাড়িতে চোখ আটকে গেল। মনে হলো এই শাড়িতে রাত্রিকে খুব মানাবে। বাসায় ফিরতে ফিরতে ভেবেছে আজই শাড়িটা রাত্রিকে দেবে, কিন্তু যদি পছন্দ না করে? এত ঘুরে ঘুরে কিনেছে, পছন্দ না হলে ওর খারাপ লাগবে। পরক্ষণে এই ভাবনা বাতিল করে দিল। আগে হলে মুখের ওপরে বলতো, এখন অন্তত তা করবে না। ইমরোজ বুঝতে পারে ওর হৃদয়ে ঢেউ অপর প্রান্তেও লেগেছে, নইলে ওর পছন্দের খাবার রান্না করে খাওয়াতো না। কিন্তু কেউ বলছে না। এত কিছু বলতে পারে, কিচ্ছু মুখে আটকায় না, অথচ ভালোবাসার কথা বলতেই মহারানী বোবা। কিন্তু নিজে থেকে বলতে ইমরোজেরও সংকোচ হচ্ছে। যদি আগের মতন উল্টোপাল্টা কথা শুনতে হয়, যদি বিদ্রুপের হাসি আসে, সে নিতে পারবে না। থাক, এখন বলার দরকার নেই। আরেকটু অপেক্ষা করে দেখা যাক বরং। তাতে রাত্রি বললে ভালো, আর না বললেও সে আরেকটু বুঝে নিতে পারবে বাতাসটা ঠিক কোন দিকে বইছে। 7-5 ভাবতে ভাবতে বাসায় চলে এলো। এই সময় রাত্রি থাকে না, এটা বরং ভালো হয়েছে। ইমরোজ ওয়ার্ড্রপে রাখলো শাড়িটা। এটায় রাত্রি হাত দেয় না জানে সে। রাত্রির আজ ভীষণ ব্যস্ত একটা দিন কাটলো। দম ফেলার ফুরসত নেই। নতুন করে প্রচারণা বাড়িয়েছে। বিবাহ.com নতুন বিজ্ঞাপনটা শুটিং হলো আজ সারাদিন। অফিস সামলে শুটিং ফ্লোরে গিয়েছিল। শোভার সাথে যা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, কিন্তু সে তাদের কাছে ক্ষমা চেয়েছিল। তা সত্ত্বেও কাজটা করেছে। কিন্তু সে তো বসে থাকতে পারে না। যেটুকু ক্ষতি হয়েছে সেটুকু পুষিয়ে নিতেই হবে। উৎপল এই ঘটনায় একেবারে গুম হয়ে গিয়েছে। মনে হচ্ছিল ওর একটা বোকামির জন্য বোনের কেরিয়ারে একটা দাগ লেগে গেল। রাত্রি আজ একবার বাড়ি এলো উৎপলের সাথে কথা বলতে। যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। শুধু শুধু এটা নিয়ে মন খারাপ করে থাকার কিছুই নেই। অনুশোচনা আত্মদহন বাড়ায়। আত্মদহন আত্মশুদ্ধির পথ সম্প্রসারিত করে, সেটাই বড় বিষয়। উৎপল শুয়েছিল। রাত্রি এসে ডাকতে উঠে বসলো। ম্রিয়মান গলায় বলল, আমার জন্য তোর ক্ষতি হয়ে গেল। ভাইয়া, এই যে এটা বুঝতে পেরেছো, এইটাই সব কিছু। ভবিষ্যতে আর এমন কিছু করবে না, সেটা আমি জানি। আমি তোমাকে চিনি তো। শোভার বিষয়ে যখন কথা হচ্ছিল তখনও যদি তুমি আমাকে বলতে বিষয়টা, যাই হোক, এখন এটার জন্য মন খারাপ করে থেকো না। তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না, জানোই তো। উৎপলের মুখে এবার হাসি ফুটল। সব জানাজানি হবার পরে এই প্রথম রাত্রি ওর সাথে ভালো করে কথা বলল। রাত্রি শুধু ওর ছোট বোন নয়, ওর প্রিয় বন্ধু, ওর ঢাল, মেন্টরও বলা যায়। এই দূরত্বকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে মারছিল। এখন ভালো লাগছে। তুই আমার উপর আর রেগে নেই তো? রাত্রি মৃদু হেসে বলল, আমি আরেকবার তোমায় বিশ্বাস করছি ভাইয়া, এবার বিশ্বাস রেখো কিন্তু। উৎপল হেসে রাত্রির মাথায় হাত রেখে বলল, তুই আমার কাছে কি এটা তুই জানিস? জানি। এখন চকলেট দাও। উৎপল হেসে ড্রয়ার খুলে চকলেট বের করে রাত্রিকে দিল। পাগল। মা বাবা থাকতে বললেও সে থাকলো না। ইমরোজ ওকে মিস করে সে জানে। এখন ওকে কিছুটা সময় দিতে চায় রাত্রি। ফেরার পথে ট্রাফিক জ্যামে বসে বসে ইমরোজের মুখটা মনে পড়ল। সেদিন ইমরোজ বাজার করে আনার আগে সে আনোয়ারার কাছে গিয়ে বলেছিল, মা, তোমার ছেলের পছন্দের খাবার কোনটা? আমার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, ইলিশ, চিংড়ি, পায়েস এগুলোই পছন্দ করে। তোমার হাতের রান্না কিছু একটা আমাকে শিখিয়ে দেবে? তুই রান্না করবি নাকি? হ্যাঁ মা। আচ্ছা, তুই ওকে বাজার করে আনতে বল, কিছু জিনিস লাগবে। রাত্রে ইচ্ছে করে গুছিয়ে বাজারের লিস্টটা দিয়েছিল। দরজার বাইরে দাঁড়িয়ে চোখ রেখেছিল। ইমরোজের ভেবাচেকা খাওয়া মুখটা দেখতে মজা লেগেছে। নিজে বলতে পারছে না, আশা করছে সে বলবে। সব সময় ছেলেরা বলে এসব, বুদ্ধিটা তাও জানে না। সে খিচুড়ি বিরিয়ানি মোটামুটি পারে, কিন্তু ততটা মজা হয় না। আনোয়ারের কাছ থেকে শিখে নিয়ে রান্না করেছিল।
ইমরোজ যখন শুনল রাত্রি ওর জন্য রান্না করেছে, তখনকার অভিব্যক্তিটা কী যে ভালো লেগেছে ওর। মনে হচ্ছিল কষ্টটা সার্থক। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাত্রি একটু শোবে ভাবছিল, কিন্তু ইমরোজ ভেতরে এলো। রাত্রি জিজ্ঞেস করলো, কিছু বলবে? ইমরোজ ইতস্তত করে বলল, একবার বারান্দায় আসবে? আজকের আকাশটা সুন্দর, অনেক তারা দেখা যাচ্ছে। রাত্রির শরীর অবসন্ন, ইচ্ছে করছিল না উঠতে, কিন্তু ওর মনে হলো এটাই বোধহয় কাঙ্ক্ষিত দিন, তাই সে উঠে এলো। একটু বসো, আমি ভেতর থেকে আসছি। রাত্রি মনে মনে উদ্গ্রীব হয়ে আছে আকাঙ্ক্ষিত কথা শুনতে। বিশাল আকাশে ফুটে থাকা অসংখ্য তারাদের ভীষণ আপন বলে মনে হচ্ছিল। ইমরোজ এসে বলল, তোমার জন্য একটা শাড়ি কিনেছে। বলে বাড়িয়ে দিল রাত্রির দিকে। লাইটটা অন করে দিচ্ছে, দেখো তো পছন্দ হয় কিনা। লাইট জ্বালানোর কথা শুনে রাত্রির আশা ভঙ্গ হলো। তার মানে এটা দেবার জন্য? এটার কি দরকার ছিল? না, পছন্দ হলো, মনে হলো তোমাকে খুব মানাবে, তাই। আমাকে কিসে মানাবে এটা নিয়ে ভাবছো কেন? ইমরোজ লাইট জ্বালাতে গিয়েও থেমে গেল। কি উত্তর দেবে বুঝতে না পেরে বলল, বন্ধুর জন্য ভেবেছে। রাত্রির গা জ্বলে গেল। এই নিরামিষ ব্যাটার জন্য অপেক্ষা করতে করতে চুলে পাক ধরে যাবে, তবুও তিনি মুখ ফুটে বলতে পারবে না। রাত্রি সহসা বলল, আমি একজনের প্রেমে পড়েছি। কার? প্রশ্নটা করেই বুঝলো ভুল প্রশ্ন করে ফেলেছে। সে এই প্রশ্ন করতেও চায়নি, মুখ থেকে নিজে নিজেই বেরিয়ে গেছে। রাত্রি কঠিন চোখ ওর দিকে এক পলক তাকিয়ে নিমেষে দূরত্ব কমিয়ে ইমরোজের কাছে চলে এলো। এরপর ওর কলার ধরে নিজের কাছাকাছি নিয়ে এলো। রাত্রি ওর মুখটা ইমরোজের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, একটা গাধার, যাকে সব কিছু গুলে খাইয়ে না দেওয়া পর্যন্ত তিনি কিচ্ছু বুঝতে পারেন না। বলে ইমরোজের গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে প্রায় ছুটে চলে গেল ভেতরে। হতবিহল ইমরোজ দাঁড়িয়ে রইল গালে হাত দিয়ে। কথাটা মাথায় প্রসেস হতে সময় লাগলো খানিকটা। ওকে গাধা বলেছে বলে ভীষণ রাগ হলো প্রথমে। ঝগড়া করার প্রস্তুতি নিয়ে হাঁটতে শুরু করতেই আবার দাঁড়িয়ে পড়ল। রাত্রি ওর প্রেমে পড়েছে, এটাই বলল না? তাই তো। নিমেষে মৃদু হাসি ফুটল ইমরোজের মুখে। সেই হাসি ছড়িয়ে পড়ল মনে মস্তিষ্কে। বুঝতে দেরি হয়েছে, কিন্তু ওর কি দোষ? এভাবে হুমকি দিয়ে কেউ এমন মিষ্টি কথা বলে? আজ অবধি কেউ এমন তেতস্বরে ভালোবাসার কথা বলেছে? সে কথাটা হজম করে দ্রুত পায়ে ভেতরে চলে এলো। রাত্রি ভেতরে এসে কতক্ষণ দু হাতে মুখ ঢেকে বসে রইল। সে কখনো লজ্জা পায় না, লজ্জাবতী লাজুক লতা সে কখনোই নয়। তবু প্রথমবার কারো এতটা কাছে এসে সে অচেনা লজ্জার সাথে প্রথমবার পরিচিত হলো। ইমরোজকে ভেতরে এসে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে এটা বাড়ল আরও। ইমরোজ এগিয়ে আসতেই রাত্রি উঠে বলল, তোমার শাড়িটা দেখবো, লাইট জ্বালাই। ইমরোজ ওর হাত ধরে কাছে টেনে নিয়ে বলল, সেটা পরও দেখা যাবে, এই সুন্দর মুহূর্তটা আর আসবে না। আজকে রাতে নতুন করে শুরু করবে সব। রাত্রি মাথা নেড়ে সম্মতি দিল। পৃথিবীর সমস্ত ভালোবাসা যেন নেমে এলো পৃথিবীর এই ছোট্ট ঘরটায়। রাত্রি আর ইমরোজের মধ্যে এখন দারুণ একটা বোঝাপড়া তৈরি হয়েছে। পরস্পরের জন্য শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। একজন অপরজনের মতামতকে ভীষণভাবে গুরুত্ব দেয়। তবে খুনসুটিটা পুরোপুরি বন্ধ হয়নি। ইমরোজ তার আগের প্রেমের কথাও খুলে বলেছে, যেটার এখন কোনো গুরুত্ব নেই ওদের কারোর জীবনে। সেটা নিয়ে রাত্রির মাথা ব্যথা নেই। তবে ওদের এখন কথা কাটাকাটি হয় অন্য বিষয় নিয়ে। যেমন ইফ্রিতার জন্মদিনে রাত্রি ইমরোজের সেদিনে দেওয়া শাড়িটা পরে সুন্দর করে সেজে এলো। ইমরোজ তখন পরের দিনের ক্লাসের লেকচার তৈরি করছিল। রাত্রি এসে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে? ইমরোজ মুখ না তুলেই উত্তর দিল। সুন্দর লাগছে। রাত্রি ভীষণ রেগে গেল। তুমি আমাকে না দেখি কি করে বললে সুন্দর লাগছে? দায় সেরা উত্তর দিবে না কখনো। ইমরোজ আবহাওয়া যে প্রতিকূলে চলে যাচ্ছে তা বুঝে রাত্রির দিকে তাকালো। সত্যি ভীষণ সুন্দর লাগছে রাত্রিকে। মেয়েটা তখন রেগে চলে যাচ্ছিল। সে পেছন থেকে ওর হাতটা ধরে বলল, তোমাকে সবসময় সুন্দর লাগে আমার কাছে, তাই না দেখিয়ে বলে দিয়েছে। এসব কিশোরী মেয়েদের পটানো টাইপ কথাবার্তা আমার সাথে বলবে না, খবরদার। আমি কিশোরী নই। রাত্রি ইমরোজের জন্য সেজেছিল, যার জন্য এত সাজ। সে এমন কিছু করলে অভিমান তো হবেই। আর আমি সত্যি কথা বলছি,
এবার ইমরোজ রাত্রির মুখটা নিজের 2 হাতে ধরে ওর চোখের দিকে বলল, এটাই সত্যি। সত্যি কথা যদি মেয়ে পটানো টাইপ হয় তো হোক, আমি তবুও বলবো। রাত্রি ওর হাত নামিয়ে দিয়ে বলল, থাক, এখন আর ঢং করতে হবে না। তুমি যে অতি গুরুত্বপূর্ণ কাজ করেছিলে সেটাই করো। এখন তোমাকে ভালো করে দেখার চাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে আর কিচ্ছু নেই। ওই কাজ একটু পরে করা যাবে। রাত্রি হেসে ফেলল। খুবই চিজি ডায়লগ। হুম, বলো রোমান্টিক ডায়লগ। রাত্রি ইমরোজের নাক টিপে দিয়ে বলল, আমার আনরোমান্টিক বরটা রোমান্টিক হচ্ছে তাহলে। ইমরোজ এবার আর অপ্রতিভ হলো না। সেও পাল্টা হেসে স্ত্রীর চোখে চোখ রেখে বলল, রোমান্টিসিজম জিনিসটা বোধহয় ছোঁয়াছে তোমার কাছ থেকে আমার মধ্যে সংক্রমিত হয়েছে। রাত্রির অভিমান গলে গেল। প্রেম পর্ব চলল কিছুক্ষণ। ঈপ্সিতা বসে আছে গোমরা মুখে। আজ ওর জন্মদিন। ঘরোয়া আয়োজন হলেও রাত্রির পরিবারকে জানানো হয়েছে। সে ভেবেছিল আজ উৎপলের সাথে সামনাসামনি কথা বলতে পারবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। কেউ না কেউ হয় ওর সাথে, হয়তো উৎপলের সাথে বসে আছে। সে একা কথা বলার সুযোগই পেল না। সবাই যেহেতু সব জানে, তাই সবার সামনে কথা বলার চেষ্টা কেউই করলো না। ওদের কথা হলো হোয়াটসঅ্যাপের মেসেজে। উৎপল লিখল, তোমার জন্য গিফট এনেছি, সেটা কি করে দেব? তুমি সুযোগ পেলেই কোথাও রেখে যেও, আমাকে জানিয়ে দিও, আমি নিয়ে নেব। উৎপল তককে থকে ছিল কোথায় রাখা যায়। ভেবেচিন্তে রান্নাঘরের পাশে যে কমন ওয়াশরুম আছে সেখানে রেখে এলো। সেটা ঈপ্সিতাকে জানিয়ে দিল। সে একটা ব্রেসলেট কিনেছে। আগে কখনো দামি উপহার দেওয়া হয়নি। ঈপ্সিতা নিষেধ করত। এখন যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে আর এটা খুব পছন্দ হয়েছিল, তাই কিনে ফেলেছে। উৎপলরা চলে যাবার পরে নুরি ওয়াশরুমে গিয়েছিল। সে র্যাপিং করা ছোট্ট বক্সটা দেখে কৌতূহলী হয়ে নিয়ে এলো। আনোয়ারা, রাত্রি আর ইমরোজ তখন অতিথি বিদায় করে বসার ঘরে বসেছিল। ঈশিতা অপেক্ষা করছিল সবাই যার যার ঘরে গেলে সে জিনিসটা উদ্ধার করবে। এখন ওর মুখের রং উড়ে গেল। নুরি আনোয়ারার কাছে এসে বলল, খালাম্মা, এইটা বাথরুমে আসছিল, আবার মনে হয়। সে এই বাড়িতে 2 মাস ধরে কাজ করছে। আনোয়ারা হাতে নিলেন। ইমরোজ তার কাছ থেকে সেটা নিয়ে বলল, গিফট বক্স বাথরুমে কি করে যাবে? তার মানে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে লুকিয়ে রেখে গেছে? এতে যদি এমন কিছু থাকিয়েছে আমাদের ক্ষতি হয়, আমি বরং ফেলে দিয়ে আসি বাইরে নিরাপদ কোথাও। রাত্রি ঈপ্সিতার ফ্যাকাশে অভিব্যক্তি দেখে যা বোঝার বুঝে গেল। সে বলল, তোমার কি ধারণা এইটুকু বক্সে বোমাও লুকানো আছে? তা না থাকুক, কেউ ফাঁসানোর চেষ্টা করতে পারে। রাত্রি মাথায় হাত দিয়ে ইমরোজকে ফিসফিস করে বলল, আরে, বাড়িতে বাহিরের কেউ এসেছিল নাকি? বুঝতে পারছো না? ইমরোজও ফিসফিস করে বলল, নুরি তো বাইরের। এখন কত উদ্দেশ্য নিয়ে লোকে বাড়িতে ঢুকে কত ক্ষতি করে দিয়েছে। রাত্রি ইঙ্গিতে উৎপলের কথা বোঝাতে চেয়েছিল। এই লোক কি বুঝলো? আনোয়ারাও ততক্ষণে বুঝতে পেরেছেন ঘটনাটা কি। তিনি বললেন, ইমো, আমাদের কারোর সাথে অত শত্রুতা নেই বোধ হয় যে মেরে ফেলার চেষ্টা করবে। তবে আচ্ছা, অনেক রাত হয়ে গেল, চল ঘুমোতে যাই। কিন্তু মা, অন্তত একবার খুলে দেখি। এভাবে রাত্রি ইমরোজের হাত ধরে টেনে বলল, খুলতে হবে না, চলো তো, কথা আছে। আরে কি আছে? বাকিটা বলতে পারল না। রাত্রি ওকে টেনে ভেতরে নিয়ে এলো। আরে, তুমি বুঝতে পারছো না, ওটা স্পিতার জন্য ভাইয়া এনেছে। আনলে সেটা তখন দিত না। সবার সামনে নিতে লজ্জা পেয়েছো হয়তো। তুমি এমন প্রেম কখনো করনি, তাই জানো না বোধহয়। তুমি কয়টা করেছো? এত এক্সপিরিয়েন্স বলছো? এক্সপিরিয়েন্স লাগে না, চোখ কান খোলা রাখলেই দেখা যায়। ইমরোজ হঠাৎ করে গুম হয়ে গেল। রাগ হয়েছে ওর নিজের ওপরে। কি হলো তোমার? রাত্রির প্রশ্নে ইমরোজ বলল, তুমি বোধহয় ঠিকই বলো, আমার বাস্তব বুদ্ধি কিছুটা কম। রাত্রির আচমকা মন খারাপ হয়ে গেল। ইমরোজের মুখে মেঘের আভাস দেখলে ওর মনেও মেঘের আনাগোনা শুরু হয়। ভালোবাসা সত্যি বোধহয় একটা সংক্রামক রোগ, প্রিয় রোগ, যে রোগ থেকে কেউ পরিত্রাণ চায় না। ইমরোজ, এইভাবে ভাবছো কেন? তুমি পিওর হার্টেড মানুষ। পৃথিবীর অনেক জটিলতা থেকে বহু দূরে কয়জন থাকতে পারে? তুমি পেরেছ। আমি তোমাকে নিয়ে গর্বিত। সান্ত্বনা দিচ্ছ? রাত্রি ইমরোজের পাশে বসে ওর কাঁধে মাথা রেখে বলল, না, সত্যি কথা বলছি। তোমার মধ্যে কিছু না থাকলে কি আমি তোমার প্রেমে পড়তাম? অতিরিক্ত অপ্রয়োজনীয় চিন্তা করা বাদ দাও। নিজের ভালোকে আবিষ্কার করো, সেটিকে নার্চার করো, তাহলেই হবে।
আমি যেমন তোমার ভিতরের ভালোকে আবিষ্কার করেছি সেভাবে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু অপূর্ণতা থাকে। কোনো মানুষই শতভাগ পারফেক্ট হয় না। তোমার ভিতরে সৌন্দর্য, তোমার শক্তি, তাই নিয়ে আলো ছড়াচ্ছ। মিছিমিছি অন্ধকারকে আমন্ত্রণ জানার দরকার কি? কিপ গ্লোয়িং। ইমরোজের মুখে এবার হাসি ফুটল। রাত্রির দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি রাত্রি, এভাবেই আমার পাশে থেকো সবসময়। রাত্রিও হেসে বলল, যতদিন বেঁচে আছি তোমার হাত ধরে বাঁচতে চাই। ইমরোজ মনে মনে আলধর কাছে দোয়া চাইল। এভাবেই ভালোবাসা আর ভরসায় যেন বহুদিন ওরা পাশাপাশি চলতে পারে একই পথে। সবাই যাবার পরে ইপ্সিতা স্বস্তির নিঃশ্বাস পেল। ছোট্ট বক্সটা নিয়ে দ্রুত পায়ে ভেতরে চলে এলো। খুলে কিছুক্ষণ তাকিয়ে রইল। উৎপলকে কল করলো। আমি এখন রেখে দিলাম এটা, তোমার হাতে পরবো বলি। আমাদের যেদিন বিয়ে হবে সেদিন এটা তুমি আমার হাতে পরিয়ে দেবে। সময়টা ওদের কাছে এত লম্বা বলে মনে হচ্ছে। সুতীব্র অপেক্ষার সময়টা এত দীর্ঘ আর ক্লান্তিকর। এই সময়টায় ওরা স্বপ্ন জমাচ্ছে, সুন্দর একটা ভবিতব্যের স্বপ্ন। ইপ্সিতা ভাবল, আগে তো মা আর ভাইয়া বিয়ে বিয়ে করে অস্থির করে তুলেছিল, আর এখন কেউ বিয়ের নাম মুখেও নেয় না। অবশ্য যা করেছে তারপরও যে বিয়েটা দিতে তারা রাজি হয়েছে, এটাই বড্ড স্বস্তির। ক্যালেন্ডার পাতা ঘুরে 9 মাসে পা দিয়েছে রাত্রি আর ইমরোজের দাম্পত্য। এমনই এক রৌদ্রোজ্জ্বল দিনে রাত্রি ইমরোজকে একটা সুখবর দিল। নতুন অতিথির আগমনী বার্তা। ইমরোজ শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠল। ওর চোখ বেয়ে আনন্দাশ্রু গড়াচ্ছিল। রাত্রিও। আনোয়ারা ভীষণ খুশি। তার ছেলেটা একসময় বিয়ে করতে চায়নি, এখন তার সন্তানের ঘর পূর্ণ হতে যাচ্ছে। তিনি দোয়া করলেন, নাতি বা নাতনি যেই আসুক তার ঘর আলোকিত করুক শিশুটি। সামনে ইপ্সিতার বিয়ের আয়োজন করতে হবে, সেটা নিয়ে সবাই পরিকল্পনায় মত্ত হয়ে উঠল। আজ ইমরোজ, আনোয়ারা আর রাত্রিদের বাড়ি যাচ্ছে। মেয়ের এমন খুশির দিনে মায়া আর হাবিব তাদের দাওয়াত দিয়েছেন। সাথে উৎপল ইপ্সিতার বিয়ে নিয়েও আলোচনা হবে। পারিবারিক বৈঠকে উৎপল আর ইপ্সিতার বিয়েটা 1 মাস এগিয়ে আনা হলো, রাত্রির প্রেগনেন্সির দিক বিবেচনা করে। বিয়ের 3 মাস পর ইপ্সিতার মাস্টার্সের ফাইনাল পরীক্ষা হবে। তবে ইপ্সিতার পরীক্ষায় ব্যাঘাত যেন না ঘটে তার নিশ্চয়তা দুই পরিবারই দিল। বিয়ের ডেট এগিয়ে আনায় দুজন খুশি হলো। উৎপলের মধ্যে অনেক পরিবর্তন এসেছে গত কয়েক মাসে। দায়িত্ব নিতে শিখেছে এখন। আগে বাসার অনেক কিছু তদারকি রাত্রি করত, এখন সেসব উৎপল করে। মায়া ঠেলে ঠেলে আগে বাজারে পাঠাতেন উৎপলকে, সেটাও এখন নিজেই আগ্রহ নিয়েই করে। বাবা মায়ের ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখে। ইপ্সিতা এখন আগের চাইতে কিছুটা পরিবর্তন হয়েছে। কিছু করার আগে এখন ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নেয়। একটা ভুল পদক্ষেপ থেকে সে শিখেছে যথেষ্ট। ভুল ভ্রান্তি নিয়েই মানুষ, তবে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নিতে পারাই আসল। এই উপলব্ধি ওকে পরিণত হতে সাহায্য করছে। এখনও অনেক রকম ঝোঁক মাথায় চাপে। আগে হলে সাথে সাথে করে ফেলতো, কিন্তু এখন করার আগে বসে ঠান্ডা মাথায় ভাবে যে কাজটা ঠিক হচ্ছে কিনা। দুই বাসের অভিভাবক দুজনের এই পরিবর্তনগুলো লক্ষ্য করে খুশি হয়েছেন। তারা চিরদিন থাকবে না ওদের সাথে। সামনের জীবনে নিজের সিদ্ধান্ত নিজেদেরকেই নিতে হবে। দুজন মানুষ শুধুমাত্র ভালোবাসা দিয়ে সংসার করতে পারে না, সেখানে দায়িত্বশীলতা লাগে, বোঝাপড়া লাগে। সংসার জীবনে পা দিলে ধীরে ধীরে আপনা আপনি আরও শিখবে ওরা। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হচ্ছে। উৎপলের কথার উত্তরে ইপ্সিতা উদ্ভাসিত হয়ে সে বলল, আলহামদুলিল্লাহ। আজ ইমরোজ কলেজ থেকে ফিরে দেখলো রাত্রি বাসায়। কাজের চাপ ধীরে ধীরে কমাচ্ছে। কয়েক মাস পরে বড় একটা ব্রেক নিতে হবে ওকে, তাই বিশ্বস্ত দুজনকে তৈরি করছে, সাথে জাহিদ তো আছে। রাত্রি ইমরোজকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাদের বাবু দেখতে কেমন হবে? ইমরোজ রাত্রির দিকে তাকালো। এখন এই মেয়ের সমস্ত চিন্তা এটাতেই কেন্দ্রীভূত হয়ে আছে। সেদিন বলল নাম ঠিক করতে। ইমরোজ বলল, ছেলে না মেয়ে হবে সেটা তো জানো নেই, নাম কি করে ঠিক করবো? তাহলে দুটো নাম ঠিক করে রাখি, একটা মেয়ে আর একটা ছেলের নাম ঠিক করলেই সমাধান হয়ে যাবে। আচ্ছা, তুমিও ভাবো, আমিও ভাবি। এরপর আজ আবার এই প্রশ্ন। ওকে উত্তর না দিতে দেখে রাত্রি বলল, আমার মনে হচ্ছে এমন হবে। ইমরোজ দেখলো রাত্রির হাতে একটা ছবি। সেটা ওর দিকে ঘোরাতেই মেজাজ বিগড়ে গেল। এটা ওর একেবারে 4 বছর বয়সের ছবি। কোনো কিছু নিয়ে খুব রাগ হয়েছিল, রেগেছিল, সাথে আবার কাঁদছিল। ছবিটা ওর বাবার তোলা।
কান্নার জন্য এই ছবি সে কাউকে দেখায় না। একবার স্কুলে পড়ার সময় ওর কিছু বন্ধুবান্ধবকে বাসায় এনেছিল। তারা এই ছবি নিয়ে খুব হাসাহাসি করেছিল। তারপর থেকে এই ছবিটা তার জন্য লজ্জার। ছবিটা মা রাত্রিকে কেন দিয়েছেন? রাত, ছবিটা দাও আমাকে। একদম না, এটা দেওয়া যাবে না। আমাদের বাচ্চাদের তাদের কিউট বাবাকে দেখতে হবে না? এটা এখন আমার জিম্মায় থাকবে। তোমার ভরসা নেই, ছিঁড়ে টেড়ে ফেললে কি হবে? ইমরোজ জানে রাত্রের সাথে কথা বলা বৃথা। মা না বলে এই ছবি সে ফেরত দেবে না। তাই ছবি উদ্ধারের উদ্দেশ্য নিয়ে মায়ের কাছে গেল। মা, তুমি ওই ছবি রাত্রিকে কেন দিয়েছ? কেন দিয়েছি মানে, ও দেখতে চাইলো তুই ছোটবেলায় কেমন ছিলি, তাই অ্যালবাম বের করে দিলাম। ওই ছবি দিয়ে এখন সারাক্ষণ আমার পেছে লেগে থাকবে। রাত্রি ভেতরে এসে বলল। তোমার ছেলে আমার নামে নালিশ করেছে মা। আনোয়ারা বললেন। দেখি কোন ছবিটা। রাত্রি এগিয়ে দিল। তিনি মৃদু হেসে ছবিটা দেখলেন। এরপর ছেলের দিকে তাকালেন। এখনকার অভিব্যক্তি পুরোপুরি ওই ছবিটার মতোই, শুধু বয়স বেড়েছে, আকারে বেড়েছে, কিন্তু দেখতে সে একই রকমই আছে যেন। মন থেকেও যেন অনেকটাই তেমনই। ছবিটা কিউট না মা, এর জন্যই নিয়েছিলাম। আনোয়ারা বললেন। ইমু, তুই তো কয়দিন পরে বাবা হবি, তখন কি বাচ্চা সাজাতে তুইও কান্নাকাটি করবি? রাত্রি দুষ্টুমি করে বলল। আমার কপাল। ইমরোজ অবিশ্বাস নিয়ে মা আর স্ত্রীকে দেখে মুখ ততোধিক গম্ভীর করে বেরিয়ে গেল। রাত্রি বলল। মা, তোমার ছেলেকে তো রাগিয়ে দিলে। তুই ভাঙা। এটা কেমন কথা হলো? শোন ইমু, যে এভাবে হুটহাট রেগে যায়, রেগে গেলে ওর ভেতরে বাস করে শিশুটা বেরিয়ে আসে। দেখতে ভালো লাগে, মনে হয় ও আবার সেই ছোট্ট ইমু হয়ে গেছে। তাই কাজটা করি মাঝে মধ্যে, আবার ভুল করলে কড়া ভাষাও বলি। ও কিন্তু বোঝে কোনটা রাগের কথা। আমি যখন সত্যিই রেগে কথা বলি তখন কিন্তু ও রাগে না, কিন্তু যখন এভাবে বলি তখন অভিমান করে বসে থাকে। রাত্রি নিজেদের রুমে এসে দেখলো ইমরোজ বিছানায় বসে আছে। ছবির বাচ্চা ইমরোজের মতোই লাগছে এখন, ইনোসেন্ট আদুরে। রাত্রি আরেকটু দুষ্টুমি করতে ছবিটা ইমরোজের মুখের ডান পাশে দেখে জরিপ করছিল যেন দুই বয়সী ইমরোজের মধ্যে। ইমরোজ উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাত্রির মনে হলো যথেষ্ট রাগানো হয়েছে, এবার একটু মান ভাঙানো যাক। সে এগিয়ে গিয়ে কাঁধের পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বলল। কত কিউট একটা ছবির জন্য এত রাগ করতে হয়? তোমাকে এভাবে দেখতে অবশ্য আরো কিউট লাগছে। ইমরোজ উত্তর দিল না। রাত্রি এবার ডাকলো। আই রোজ। ওদের মধ্যে ভাব হবার পরে কখনো কখনো রাত্রি ওর নাম সংক্ষেপ করে রোজ ডাকে। প্রথম যেদিন ডেকেছিল সেদিন ইমরোজ বলেছিল। রোজ বলছো কেন? সবাই ইমু ডাকে, আমি ভালোবেসে রোজই ডাকবো। তুমি আমার কাছে গোলাপের মতোই। আমার কাছে লাল গোলাপ সর্বজনীন ভালোবাসার প্রতীক। তুমি আমার ভালোবাসা, তাই তুমি আমার গোলাপ। নাকি গোলাপ ডাকবো? ইমরোজ আতকে উঠে বলেছিল। রোজ ঠিক আছে। কেউ যদি গোলাপ কোনোভাবে শুনে ফেলে আর রক্ষা থাকবে না। এবার এভাবে মুখ ঘুরিয়ে থাকলে কিন্তু আমি রেগে যাব। কোথায় এখন আমাকে একটু প্যাম্পার করবে, তা না আমাকেই করতে হচ্ছে। বলে রাত্রি সরে আসছিল। ইমরোজ ঘুরে রাত্রিকে জড়িয়ে ধরল। এরপর আচ্ছন্ন গলায় বলল। বিয়ের প্রথম রাতে অশুভরাত্রি বলেছিলাম, আজ বলছি তুমি আমার জীবনে শুভ হয়ে এসছো। শুভরাত্রি রাত। তোমাকেও শুভরাত্রি কিউট রোজ। ইমরোজ আবার মুখ গোমরা করতে করতে হেসে ফেলল। জানে এই মেয়ে এমনই, ওকে এভাবে জ্বালিয়ে ভালোবাসায় ভরিয়ে দেবে। আপত্তি করে লাভ নেই, বরং ভালোবাসাটুকু গ্রহণ করে নিয়ে পূর্ণ হওয়াই শ্রেয়। বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর মাত্র 7 দিন বাকি। রাত্রি ইপসিতার রুমে এলো। কি এত চিন্তা করছো বিয়ের কোণে? আরে ভাবি এসো। রাত্রি ইপসিতার পাশে বসতেই ইপসিতা বলল। বিয়ের দিন যত কাছে আসছে তত টেনশন হচ্ছে ভাবি। রাত্রি ছেলেবেলা থেকে ভীষণ ডানপিটের ধরনের। নিজে কি করছে তার সম্পর্কে ওর ধারণা স্পষ্ট ছিল। ইপসিতা ইমরোজের আগলে আগলে রাখার প্রচেষ্টা নিজের সিদ্ধান্ত সেভাবে নিজে নিতে পারেনি। বয়সে পরিণত হলেও চিন্তায়, তাই কিছুটা অপরিপক্কতা এখনও মেয়েটার মধ্যেই রয়ে গেছে। তাই চিন্তা হওয়াটাই স্বাভাবিক। ভালোবেসে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বিচরণ করেছে। এখন যখন বাস্তবেই বিয়েটা হচ্ছে তখন চিন্তা হচ্ছে দায়িত্ব নিতে পারবে কি না, মানিয়ে নিতে পারবে কি না। এসব সব মেয়েরই হয়, হয়তো বিয়ের আগে। রাত্রিরও হয়তো হতো, কিন্তু তখন সময় পায়নি।
সে অভয় দিয়ে বলল, কিসের টেনশন? ভাইয়াকে তো এতদিনে চিনেই গেছো। মা আর বাবা দুজনেই ভীষণ ফ্রেন্ডলি। তুমি একবার ওই বাড়িতে যাও, নিজেই বুঝতে পারবে। ভাবি, আমি পারবো তো? পারবে ইনশাল্লাহ। আর শোনো, তোমাকেও তো এখন আমার ভাবি বলা উচিত, তাই না? ইপসিতা লজ্জা পেয়ে বলল। ধুর, কি যে বলো না। ইমরোজের মনে হলো রাত্রি কিছু একটা নিয়ে বেশ চিন্তায় মগ্ন। কি হয়েছে? রাত্রি বলল। কই কিছু না তো। ইমরোজ অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো কি হয়েছে। রাত্রিকে এভাবে সে কখনো দেখেনি। সদা অকপট মেয়েটার কি হলো হঠাৎ? ইমরোজ ঠিক করলো এই সময়টা আরও বেশি করে সময় দিতে হবে স্ত্রীকে। রাত্রি কখনো কোনো কিছু নিয়ে সংকোচ করেনি, সেটা ওর ধাতে নেই। কিন্তু এই প্রথমবার সে দ্বিধায় ভুগছে। উৎপলের বিয়ের উদযাপন নিয়ে ওর কত স্বপ্ন ছিল, কিন্তু ঈপ্সিতারও তো বিয়ে। আর ওরা একা একা সব সামলাতে পারবেন না। দুই জায়গাতেই ওর দায়িত্ব, মনের টান। ওদিকে যেতে মন উদ্গ্রীব হয়ে আছে, কোন দিকে যাবে বুঝতে পারছে না। মা বাবা উৎপল গতকাল ওকে বলার পরে যেতে ইচ্ছে করছিল। তারা ইমরোজ আর আনোয়ারার সাথে কথা বলতে চাইলে রাত্রি বলেছে, আমি ভেবে জানাই তোমাদের আগে কথা বলার দরকার নেই। বিষয়টা কারোর সাথে শেয়ারও করতে পারবে না। এখানে কেউ জানলেও কে যেতেই বলবে, কিন্তু নিজের দায়িত্ব সে এড়িয়ে যেতে পারে না। দুই দিক ব্যালেন্স করা যায় কিভাবে সেটাই ভাবছে সে। এত আড়ম্বরপূর্ণ বিয়ের আগে একটা ভজকট লেগে গেল। এক সপ্তাহ আগে কনফারেন্স সেন্টারের বুকিং দিতে গিয়ে দেখা গেল স্থান সংকুলান হবে না। সেটার অন্য ফ্লোরে আরেকটা বিয়ে, তাই তারা ব্যাকআপ দিতে পারবে না। আগের হিসেবকে গড়বড় করে দিয়ে নতুন করে অতিথি সংখ্যা বেড়ে যায় এই বিড়ম্বনা। ইমরোজ দায়িত্ব নিয়েছিল, ওর এখন খাবি খাওয়া অবস্থা। এত অল্প সময়ে অন্য কোথাও হল পাওয়া বিড়ম্বনা। সব শুনে রাত্রি নিজেই মাঠে নামল। সে কয়েক বছর থেকে বিয়ের সাথে যুক্ত থাকার সুবাদে অসংখ্য বিয়ে অ্যাটেন্ড করতে হয়েছে, তাই অনেক জায়গায় ওর কানেকশন আছে। একদিনের চেষ্টায় কয়েক জায়গায় কথা বলে একটা সুবিধাজনক লোকেশনে পাওয়া গেল। তাও অন্য এক পার্টি বিয়ের জন্য বুক করেছিল, কিন্তু বিয়ের ডেট পিছিয়ে যাওয়ায় আজই বুকিং ক্যান্সেল করেছে। যাক, শেষ পর্যন্ত যে ব্যবস্থা হলো এটাই স্বস্তি। ইমরোজ হাঁপ ছেড়ে বাঁচল। তুমি তো বেশ করিত কর্ম। রাত্রি বলল, যাক, তাও স্বীকার করলে। অমনি শুরু হয়ে গেল। হবে না, কম তো আন্ডার এস্টিমেট করনি আমার প্রফেশনকে। সে তো তুমিও করতে, আমি একা নাকি? এখন বলি, হয়েছে হয়েছে, জ্ঞানের জাহাজ আমার। আবার গাল ফুলিও না যেন, তাহলে আর বলবো না। শুধু শুধু গাল ফেলাতে যাবো কেন? গোমরা মুখে বলল ইমরোজ। রাত্রি সশব্দে হেসে ফেলল। অলরেডি গাল দুটো ফুলে আছে, আবার বলছে শুধু শুধু গাল ফোলাবো না। রাত্রিকে ওর মিমিক্রি করতে দেখে ইমরোজ হেসে ফেলল। এই মেয়ে শুধরাবে না। সে বলল, খালি ওকে আসতে দাও, তখন ও আমার টিমে চলে আসবে। থাকছে আমার পেটের মধ্যে, পক্ষ নেবে বাপের মোটেও না। আসলে দেখাই যাবে। রাত্রি বলল। এক্ষুনি দল পাকাচ্ছে যে, আমি কি এখনো তোমার প্রতিপক্ষ? সুর অন্যদিকে যাচ্ছে দেখে ইমরোজ বলল, যে আসছে সে তো আমাদের দুজনেরই অংশ, তাই সবাই মিলে এক টিম, কোনো পক্ষ বিপক্ষ নেই। ফ্যামিলি টিম। রাত্রি ভাবছিল আর একটু তাতিয়ে দেবে কিনা, কিন্তু থাক, এখনকার মতো যথেষ্ট হয়েছে। পেটের ওপরে হাত রেখে মনে মনে রাত্রি বলল, তুই সুস্থভাবে আমাদের ঘরে আয়। উৎপল ঈপ্সিতার বিয়ে হচ্ছে এত কিছু পেরিয়ে, তাতে আরও ভজকট না লাগলে হয়। মায়া আর রাত্রি ঈপ্সিতা আর উৎপলকে সাথে নিয়ে গহনার অর্ডার দিয়ে এসেছিল। বিয়ের 4 দিন বাকি থাকতে গহনা নিয়ে ফিরছিল উৎপল আর জাহিদ। ফেরার পথে হাইজ্যাক হয়ে গেল বিয়ের গহনা। কিছু আগেই নিয়ে গেছে, আজ হার নিচ্ছিল। ডিজি করে ফিরে এলো। মায়া উৎপলকে বললেন, সাবধানে ফিরবি না। জুয়েলারি শপের বাইরে এদের দেখেছিলাম, তখন পাত্তা দেয়নি, হয়তো ফলো করেছিল। সন্ধ্যা 7টা, তেমন কোনো রাতও না। এর মধ্যে এমন হবে কে জানতো। হাবিব সাহেব বললেন, তাও ভালো, ছুরি টুরি মেরে দেয়নি, এটাই সুক্রিয়া। এখন আর বকাবকি করে লাভ কি? মায়া বললেন, গহনা মেয়েদের জন্য বিশেষ কিছু, এই মায়া কাটানো সহজ না, এটা বুঝবে না। তোমার সব কিছুতেই মায়া, এই জন্যই নাম মায়া। শুধু আমার জন্যই ওই জিনিসটা একটু কম। মায়া কটমোটো দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। এই লোক এমন কেন, এটা এত বছর সংসার করেও বুঝতে পারলেন না তিনি। বয়স হয়ে গেছে, নাতে নাতে আসতে যাচ্ছে, তবু মানুষটা সিরিয়াস হতে শিখল না।
না, মানে আছে অজস্র, কিন্তু প্রকাশ একটু কম, এই যা। মায়া আর কথা বাড়ালো না। তিনি সিদ্ধান্ত নিলেন আপাতত নিজের বিয়ের সময় পাওয়া হারটাই দেবেন ইপসিতাকে। পরে যদি ইপসিতার কাছে সেকেলে মনে হয় তখন নতুন করে ওটার ডিজাইন বদলাতে পারবে। রাত্রিকে আনোয়ারা নিজেই ডাকলেন, সাথে ইমরোজকেও। শোন মা, তুই বরং ওই বাড়িতে যা। উৎপল তোর ভাই, তোর বাবা মাও তোকে মিস করছে। এত আয়োজনে তোরও ভালো লাগবে। এই সময় যত হাসি খুশি থাকা যায় তত ভালো তোর জন্য। ইমরোজ কিছু বলতে গিয়েও বলল না। রাত্রি বলল, মা, সেটা ঠিক আছে, কিন্তু তুমি একা হাতে এত কাজ। হিমু আছে তো, ও পারে এসব। এখন ভারী কাজ না করাই ভালো তোর জন্য, থাকলেও করতে দিতাম না। রাত্রি ঠিক করলো বিয়ের একদিন আগে যাবে। বিয়ের দিন সকালবেলা চলে আসবে এখানে। অন্তত ইপসিতার সাজের সময় সাথে থাকতে পাবে। মেয়েটা বিয়ের সাজ নিয়ে বেশ ভয় আছে। তাছাড়া বিয়ের দিন এখানে থাকাটা বেশি জরুরি মনে হলো। বউ ভাতে ওই বাসায় থাকবে। রুমে আসতে ইমরোজ বলল, তার মানে ইপসির বিয়ের আয়োজন তোমাকে ছাড়া করতে হবে আমার? মিস করবে আমাকে? খুব। তাহলে কাজের ফাঁকে ফাঁকে আমাকে কল দিও। বিয়ের আগে তো প্রেম করা হয়নি, 2 দিন না হয় প্রেম করি, লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো মনে হবে বিষয়টা। খুব খুশি না? আমি 2 পক্ষই, বুঝলে? ওদের আলাদা আলাদা বিয়ে হলে অবশ্য 2টো বিয়ে খেতে পারতাম, এখন একটাতে কাজ শেষ। ইমরোজ হেসে বলল, ওদের একটা ধন্যবাদ কিন্তু আমরা দিতে পারি। কিসের জন্য? ওরা কলকাঠি না নাড়লে কি আর তোমাকে পেতাম? রাত্রিও হেসে বলল। এটা ভেবেই আমি আরও আগে ওদের মাপ করে দিয়েছি। রাত্রির ঘরে উৎপল এসে বলল, তোর মনে এখনো আমাকে নিয়ে কষ্ট আছে? রাত্রি ভাইয়ের মুখটা দেখল। ভালোবাসা চূড়ান্ত পরিণতি পেতে যাচ্ছে। চোখে মুখে আচ্ছন্ন ভাব। উৎপল ওর কত প্রিয় সেটা কি সে জানে? প্রশ্নটা করেই ফেলল রাত্রি। ভাইয়া, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো? উৎপল সস্নেহে বোনের মাথায় হাত রেখে বলল, জানি রে পাগলি, তুই আমার শুধুমাত্র ছোট বোন না, আমার ঢাল। তুই আমার সাথে না থাকলে হয়তো আমি বুলিংয়ের শিকার হয়ে ট্রমাটিক সিচুয়েশনে চলে যেতাম। ছোটবেলায় একটু বেশি চুপচাপ স্বভাবের জন্য আমার বয়সীরা অকারণে আমাকে অপছন্দ করতো, খোঁচাতো। তুই তখন আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিস। তোকে আমি কতটা ভরসা করি তুই জানিস? রাত্রি সচরাচর কাঁদে না, কিন্তু আজ কেন যেন দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল প্রবল সুখে। এই ভালোবাসা কাজে প্রকাশ হতো সবসময়, আজ প্রথম প্রকাশ করলো 2 পক্ষই। বিয়ে করলো, আমার কিন্তু চকলেট চাই চাই। অবশ্যই। পরিস্থিতি পরিবর্তন করতে কথাটা বলল রাত্রি। অবশ্যই তোর চকলেটে ভাগ বসাবার জন্য তোর পুচকুটাও আসবে, দুজনের জন্যই আনবো তখন। রাত্রি হেসে ফেলল। ইস্পি তোমার ভরসায় আসছে, ওকে মানিয়ে নিতে সাহায্য করো, কমফোর্ট জোন দিও। উৎপল মৃদু হাসল। তার সেই ছোট্ট ডানপিটে রাগচোটা বোনটা কেমন সংসারী হয়ে উঠেছে, মা হতে যাচ্ছে। বোনের সুখে ওরও আনন্দ হচ্ছে। ইপসিতার সেন্সিটিভ স্কিন, কিছু নির্দিষ্ট প্রোডাক্টের বাইরে অন্য কিছু ব্যবহার করলে স্কিনের 12টা বেজে যায়। তাই বিয়ে উপলক্ষে কিছু প্রোডাক্ট আনিয়ে রেখেছিল। আজ বিয়ে। সকালে পার্লারে যাওয়ার আগে খুঁজতে গিয়ে দেখল নেই। রাত্রি সকালে এসেছে। ইমরোজ আনতে গিয়েছিল। সে একাই আসতে চাইছিল, কিন্তু ইমরোজ নিজেই গেছে। সেদিন উৎপলের হাইজ্যাক হয়েছে বলে সে ভয় পেয়েছে। সকাল 7টা, বেশ সকাল। রাত্রি বলল, কোথায় রেখেছিলে? রাতে বের করে ড্রেসিং টেবিলে রেখেছিলাম। ইফতার অস্থিরতা দেখে ইমরোজও রুমে এলো। এজন্যই বলি রুমটা একটু গুছিয়ে রাখো। একটা জিনিস কোথায় রেখেছি মনে করতে পারিস না। রাত্রি বলল, আরে আজ মেয়েটার একটা বিশেষ দিন, আজও রাগারাগি করতে হবে? ইফতার কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে ইমরোজের ভারী মায়া হলো। বলল, প্রোডাক্টগুলো লিস্ট করে দে, নিয়ে আসি। আজ তো শুক্রবার। রাত্রি ইপসিতার ঘর থেকে বেরোতে গিয়ে দেখলো বাইরে নুরি দাঁড়িয়ে আছে কাচুমাচু ভঙ্গিতে। ভাবি, আমি সকালে ঘর ঝাড়ু দিতেছিলাম, তখন হাত লাইগা পইরা গেছে। 2টা জিনিস ভাঙ্গাও গেছে গা। আমি দৌড়াইছিলাম, তাই লুকায় নিয়ে গেছি। কই দেখি তো। নুরি এবার ততোধিক কাচুমাচু মুখ করে বলল, ভাবি, আমি ডরে ফালাইয়া দিয়া আইসি বাইরে। ভাবছিলাম কমো না, কিন্তু আফারে কানতে দেখা মনে কষ্ট লাগতাছে। বেশ দামি প্রোডাক্ট ছিল সেগুলো। ইফতা ততক্ষণে এখানে এসে দাঁড়িয়েছে। সেগুলোর জায়গা হয়েছে কিনা ডাস্টবিনে। নুরিকে কিছু বলল না, বেচারি বুঝতেই পারেনি হয়তো। এখন বলেই আর লাভ কি? কাঁদতে গিয়েও কাঁদল না,
আগে হলে কেঁদে বুক ভাসাতো। গত 7-8 মাসে সত্যি সে অনেকটা পরিণত হয়েছে। সে ওর দুজন ফ্রেন্ডকে কল দিল, কিছু কমন প্রোডাক্ট পেল। ওর পুরনো কিছু ছিল, সেসব দিয়ে না হয় কাজ চালানো যাবে। কি আর করা, সাত শেষ করে বেরিয়ে দেখলো ঝুম বৃষ্টি। গতকালও বৃষ্টি হয়েছে। কোনো রকমে গাড়িতে উঠলো সে। সাত শেষে নিজেকে দেখে ইপ্সিতা যত খুশি হয়েছিল, আবহাওয়া দেখে মন কিঞ্চিত খারাপ হয়ে গেল। সব ঝামেলা ওদের বিয়ের জন্যই জমেছিল। বিয়েটা ভালোই ভালোই যেন হয় এই দোয়া করলো মনে মনে। উৎপল মেসেজ দিয়েছিল একটা ছবি দেবার জন্য। ইপ্সিতা গাড়িতে বসে উত্তর দিল, এই কুল এক্সক্লুসিভ জনাব, একেবারে ভেন্যুতে দেখবেন। বরযাত্রী চলে এসেছে। ইপ্সিতার বান্ধবীদের সাথে পাত্রপক্ষের দর কষাকষি চলছে ভেতরে ঢোকা নিয়ে। জাহেদের মধ্যস্থতায় উৎপল ভেতরে আসতে পারল। খাওয়া শেষে বিয়েও সম্পূর্ণ হয়ে গেল। উৎপল আর ইপ্সিতা মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। বহু ঝড় ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে ওরা পরস্পরকে পেল। প্রাপ্তির আনন্দ এত সুন্দর হয়, এক পৃথিবীর সুখে হৃদয় ভরে উঠল। মায়া আর হাবিব সাহেব ইপ্সিতাকে এত আপন করে নিলেন। ওর মনে যত দ্বিধা ছিল সব নিমেষেই কেটে গেল। খুব আপন মনে হলো। রাতে উৎপল আর ইপ্সিতা যখন একান্তে সময় পেল, তখন উৎপল উচ্ছ্বসিত গলায় বলল, অবশ্যই তোমাকে পেলাম ইপসি। অনিশ্চিত ছিল বলেই তো প্রাপ্তির আনন্দ এত মধুর মনে হচ্ছে। চমৎকার এই মুহূর্তটায় ওরা আবেগ আর ভালোবাসার মহাপ্লাবনে যেন ওরা ভেসে গেল। সঙ্গী হলো ভরসা আর প্রতিশ্রুতি। জাহিদের সাথে আলাপ করতে গিয়ে ইমরোজ কথায় কথায় জেনেছে রাত্রি বিয়ের আগে ওর ওপরেও সে স্পেশাল ইনভেস্টিগেশন চালিয়েছে। ও ভেবেছিল যে মেয়ে নিজে অন্যের বিয়ে মেপে মেপে করায়, সে নিজের বিয়েতে কোনো মাপঝোপ করেনি। এটা ভেবে সে খুশি ছিল, নিজেকে স্পেশাল মনে হতো। মিছেই গর্ব করেছে মনে মনে। রাত্রি বুঝতে পারল না এই ভদ্রলোকের মাথায় কি চলছে। আজ আবার কি ঘুট পাকাচ্ছেন লেকচারার সাহেব? প্রথমে গাইগুই করলেও রাত্রি কৌশলে ইমরোজের পেট থেকে কথা বের করে নিল। অদ্ভুত ছেলে মানুষ এখনও এই মানুষটা। রাত্রি প্রশ্রয়ের হাসি ফুটিয়ে বলল, হারে বুদ্ধি, এই জন্য মন খারাপ করতে হয়? তুমি এমনিতেই আমার কাছে স্পেশাল, ভীষণ ভীষণ স্পেশাল, বুঝতে পারো না? ইমরোজ রাত্রির কাঁধে মাথা রেখে বলল, পারি তো। সবসময় এমনই থেকো। একটু পাগলাটে মানুষটাকে আমি ভালোবাসি, কতটা জানি না। বলেই রাত্রি ইমরোজের বুকে বাম পাশে কান পাতল। ইমরোজ বলল, আমিও। রাত্রি বলল, আমি অনুভব করতে পারছি। সব কথা মুখে না বললেও হৃদয় ঠিকই বুঝে নেয়। হাজারটা বৈপরীত্য পরস্পরের মধ্যে, তবুও কি করে যেন মুহূর্তগুলো সুন্দর হয়ে যায়, অপার্থিব হয়ে ওঠে। 2 সপ্তাহের মধ্যে ইপ্সিতার মনে হচ্ছিল সে এত অল্প সময়ে মানিয়ে নিয়েছে। শুধু একটা সমস্যা হচ্ছে, উৎপলটা ভীষণ ঘুম কাতুরে। রাতে অনেক প্রস্তুতি নিয়ে গল্প করতে শুরু করে। একটু পরে সারা শব্দ না পেয়ে তাকে ঘুমিয়ে পড়েছে। প্রথম কয়েকদিন মায়া হয়েছিল, আহারে নিশ্চয়ই ক্লান্ত থাকে, কিন্তু প্রতিদিন এমন কাহাতক সহ্য করা যায়? তুমি এত ঘুম কাতুরে আগে বুঝিনি। বুঝলে কি করতে? বিয়ে নিয়ে আবার ভাবতাম। আমাকে ছাড়া থাকতে পারতে। এমন মুখ করে কথাটা বলল ইপ্সিতা বলল, সেটাই তো, ভালোবেসে ফেসে গেছি। তারপর তারপর আর কি, এখন এই ঘুম কাতুরের ছেলেটাকেই সারা জীবন সহ্য করতে হবে। উৎপল হেসে ফেলল। ইপ্সিতা খুব আগ্রহ নিয়ে মায়ের কাছে রান্না শিখেছে। আগ্রহ দেখে তিনি আর নিষেধ করেননি, তবে সতর্ক করেছেন, এখন এসবের মধ্যে আসতে হবে না মা, পরীক্ষার সামনে, সেটা ভালো মতো দাও আগে। তোমার যদি কিছু করতে ইচ্ছে করে পরীক্ষার পরে, তার জন্য নিজেকে প্রস্তুত করো। ঘর সংসার পালিয়ে যাচ্ছে না। আপনার কাছ থেকে শিখতে ভালো লাগছে মা, সেই জন্য। কথায় কথায় সেদিন মায়া বললেন, পুরনো হাটটা চাইলে নতুন করে পছন্দ মতো ডিজাইনে গড়িয়ে নিতে পারো। ইপ্সিতা মৃদু হেসে বলল, না মা, এটা তো আপনার স্মৃতির জিনিস, এটা এইভাবেই থাকুক, আমার পড়তে ভালো লেগেছে। হাবিব সাহেব আর মায়ার খুনসুটি অব্যাহত আছে। ইপ্সিতার ভীষণ মজা লাগে। খুনসুটির আড়ালের ভালোবাসাটা এত স্পষ্ট। ইমরোজ এই বাড়িতে এলে অবশ্য ধন্দে পড়ে যায়। কোন দিকে যাওয়া নিরাপদ তাই বুঝতে পারে না। আনোরা মেয়েকে নিয়ে ভীষণ চিন্তা করতেন। অনেক অলস ছেলে মানুষই আছে ভেতরে, সামনের জীবনে কি হয় না হয়। এখন স্বস্তি পান। ইপ্সিতা আর ইমরোজের সুখী সংসার দেখতে
তার ভীষণ ভালো লাগে। ইমরোজ নতুন করে একটা উৎপাত শুরু করেছে। রাত্রি ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে। সময় যত ঘনিয়ে আসছে এই মানুষটার পাগলামি তত বাড়ছে। একেবারে প্রেসক্রাইবড ডায়েট চার্ট ধরে ধরে ওকে খাওয়ায়। সেদিন বলেছে, মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি দ্রুত কার্যকর হোক। কেন? ডিকটেটরশিপ চালাতে আরও সুবিধা হতো তাহলে। রাত্রির হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কমে গেছে। ব্লাড প্রেশার ওঠানামা করে। ওর টেনশন যে মেয়েটা কেন বোঝে না। এখন কিন্তু তুমি ছেলে মানুষও করছো, তোমার ভালো থাকার জন্য করছি এটা। রাত্রি বোঝে সবই, কিন্তু ইদানিং ওর মেজাজ মর্জিতেও পরিবর্তন এসেছে। মাঝে মধ্যে অকারণেই খিটখিটে আচরণ করে ফেলে ইমরোজের সাথে। পরক্ষণেই সরিও বলে, তবুও কেন যে করে। ইমরোজ প্রায়ই নিজে রান্না করে রাত্রির জন্য। হুট করে শুটকি ভর্তা খেতে চায় ঝাল দিয়ে। এখন বেশি ঝাল খাওয়া ঠিক নয়। সব বিবেচনা করে ব্যালেন্স করে রান্না করে। ওর জন্য একজন এত কষ্ট করছে এটা ভেবেই মন খারাপ হয়। রাগটাও মন খারাপ থেকেই হয়। আনোয়ারাও সবসময় খেয়াল রাখেন ওর মন ভালো রাখার ব্যবস্থা করেন। মায়াও প্রায়ই আসেন এখানে। ইচ্ছে ছিল এই সময় তার কাছে থাকতে, কিন্তু ইমরোজের কলেজ দূরে হয়ে যায় এই বাসা থেকে। তিনি চিন্তা করে দেখলেন হুবু বাবা এই জার্নিতে সাথে থাকুক, তাই আর জোর দিলেন না। মাঝে মধ্যে হাবিব সাহেব এসে মেয়েকে দেখে যান। আমি কেমন ভুলে গেছি, আমাকে দেখতে খুব খারাপ লাগে এখন, তাই না? তোমাকে ভীষণ সুন্দর লাগে রাত্রে। জীবনের সব স্টেজের আলাদা আলাদা সৌন্দর্য আছে, এই সৌন্দর্য ভীষণ অন্যরকম। রাত্রি বিশ্বাস করতে ইচ্ছে করে এত ধৈর্য কেন এই মানুষটা। নিজেকে ভীষণ সুখী মনে হয়। ডাক্তারের দেওয়া ডেটের 1 সপ্তাহ আগেই রাত 9টার দিকে রাত্রির প্রবল ব্যথা শুরু হলো। ইমরোজ বাসাতেই ছিল। আনোয়ারাকে ডেকে আনলো। এরপর সোজা হাসপাতালে। কিছু জটিলতা ছিল, তবে সব ভালোই ভালোই সম্পন্ন হয়েছে। মা, সদ্য জন্মানো শিশুকন্যা দুজনেই সুস্থ আছে। ইমরোজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আনোয়ারাও। মা ছেলে আলধার কাছে শুকরিয়া আদায় করল। পরিশিষ্ট ইমরোজ আর রাত্রির মেয়ের নাম রাখা হয়েছে আরিবা। তার বয়স এখন 3 বছর। আনোয়ারা নাতনিকে নিয়ে খেলেন। ইমরোজ মেয়েকে সহজে চোখের আড়াল করতে চায় না। রাত্রিরও চোখের মণি। তবে আরিবা ভীষণ দুষ্ট হয়েছে। সে একটা বিষয় নিয়ে দ্বিধায় আছে। ঈপ্সিতার উৎপলকে দেখলেই তার এই দ্বিধা জাগ্রত হয়। উৎপল বলল, আমি তোর কি হই? মামা। এরপর ঈপ্সিতাকে দেখিয়ে জিজ্ঞেস করল, ও কে? মামি। ঈপ্সিতা রেগে গেল উৎপলের ওপরে। একদম মামি বলবি না। এদিকে আয় তো পুচকি শোনা, আমি তোর ফুপু হই। বল ফুপুমণি। এবার দ্বিধা নিয়ে সে বলল, ফুমনি। ও হলো ফুপা। ওটা তো মামা। না ফুপা। তুমি ফুমনি, ও মামা। তুমি মাম্মি, ও ফুপা। হেঁটে হেঁটে সে ইমরোজের কোলে গেল। বাবার ভীষণ ন্যাওটা হয়েছে মেয়ে। বাবা, ফুমামি আর ফুমামা কি বলে বুঝি না তো। সবাই হেসে ফেল ওই অদ্ভুত ডাক শুনে। উৎপল বলল, মারে, তোর ফুফা মামা যা খুশি ডাকিস, কিন্তু এই ফুফু মামা ডাকিস না। রাত্রি এসে বলল, আমার মেয়েকে আরও কনফিউজড করো তোমরা, এটাই ভালো হয়েছে। উৎপল ফিসফিস করে ঈপ্সিতাকে বলল। আমাদের এরকম একটা পুচকে কবে আসবে? ঈপ্সিতাও একই রকমভাবে জবাব দিল। আসবি আসবি। দুটো দম্পতির মধ্যে হাজারটা অমিল, একটুতেই মানবিমান চলে। কখনো কখনো মনে হয় বিয়ে মানেই বিভ্রাট। তবু এই বিভ্রাট থেকে জীবনে আনন্দের ফাল্গুধারা নেমে আসে ওদের জীবনে। মান অভিমান আসে অত্যন্ত ক্ষণস্থায়ী হয়ে। সেই পালা কেটে গেলেই ভালোবাসার জ্যোৎস্নাধারা ওদের ভিজিয়ে দিয়ে যায়। রাত্রির পছন্দ ব্যান্ডের গান, ইমরোজের রবীন্দ্রসঙ্গীত। রাত্রি ঝাল খেতে পছন্দ করে, ইমরোজ ঝাল কম খায়। ইমরোজ অতিরিক্ত খুঁতখুঁতে ধরনের গোছানো, রাত্রির বাতিক নেই। রাত্রির বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, ইমরোজের ঠান্ডা ধাত। তবু স্ত্রীর ইচ্ছা পূরণ করতে রাত্রির অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে ছেলে মানুষই জেদ করে ভিজে জ্বর বাঁধায়। আরিবা ঘর প্রায়ই এলোমেলো করে ফেলে, ইমরোজ নিজেই ধৈর্য ধরে গোছায়। এত খুঁতখুতি করলে হয়, ছোট বাচ্চা তো। কই খুঁতখুত করলাম, ছোট বাচ্চা বলে তো হাইজিন মেনটেন করে। ওটাকে হাইজিন বলে না, চুচিবাই বলে। পাশ থেকে আনোয়ারা বললেন, হ্যাঁ,
সব তো একদল, জানি তো। বাবা হাইন কি? পরিষ্কার পরিচ্ছন্নতা। আরিবার জন্য বোধগম্য হয় এভাবে বলার চেষ্টা করলো ইমরোজ। এই শব্দ আরিবার বোঝার কথা না, তবু বিজ্ঞের মতো মাথা নাড়ল। সে এলোমেলো করে খেলনা আবার গুছিয়ে জায়গা মতো রাখার চেষ্টা করে। বাবার কাছ থেকে ট্রেনিং নিয়ে ফেলেছে এইটুকু বয়সে। হচ্ছে তো বাপের ফটোকপি। আমার মেয়ে অনেক কিউট, মায়ের মতো ক্যাটকেটে হবে নাকি? রাত্রি রাগের দৃষ্টিতে তাকালো, এরপর আনোয়ারাকে বলল, তোমার ছেলের কাছে এখন আমাকে ক্যাট কেটে মনে হয়। এসব কি ইমো? ইমরোজ কথাটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া যায় এমন কিছু বলতে যাচ্ছিল। মেয়ের প্রশ্নে তাকে বিঘ্ন ঘটল। ক্যাতকেতে কি বাবা? কি বলতে যাচ্ছিল সেটা ভুলে গিয়ে মেয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল, যারা কথায় কথায় ঝগড়া করে। মা ঝরগা করে। এবার জিভ কাটল ইমরোজ। 3 প্রজন্মে 3 জন 3 বয়সী নারী। মেয়ে ওর দিকে তাকিয়ে আছে। সে কোনো মতে মেয়েকে হাসি দিয়ে বলল। মাঝে মধ্যে করে তো। রাত্রি রেগে ভেতরে চলে গেল। মা দাগ করেছে। একবার উচ্চারণ করতে পারে, আরেকবার পারে না। ইমরোজ মেয়েকে কোলে নিয়ে ভেতরে গেল। আনোয়ারা হেসে ফেললেন। টুকরো টুকরো খুনসুটিময় ভালোবাসার সাক্ষী হতে কার না ভালো লাগে। ইমরোজ আর রিপসিতার বাবাকে মিস করেন শুধু। মানুষটা এই সুখ দেখে যেতে পারল না, তার জন্য দোয়া করে চোখ মুছেন তিনি। রাত্রির নিষ্ঠার পরিশ্রম থেকে ইমরোজ মুগ্ধ হয়। মেয়েকে সামলে কেমন বিবাহ.com চালায় শক্ত হাতে। এখন অফিসও বড় করেছে। সেই গোলমেলে বিবাহ.com। রাত্রির এই জিনিসটাকে মাঝে মধ্যে হিংসেই হয় ওর। একটা প্রতিষ্ঠানের প্রতি হিংসা থেকে সে নাম দিয়েছে বিবাহ বিভ্রাট.com। অবশ্য ওই গোলমেলে প্রতিষ্ঠান না থাকলে রাত্রিকে কি করে পেত ইমরোজ? শুধু সময়টা নিজে আর একটু বেশি পেলেই হতো।